السلام عليكم ورحمة الله. اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. نصر من الله وفتح قريب. استغفر الله صلى الله عليه وسلم. بسم الله الرحمن الرحيم. সবাইকে অনেক শুভেচ্ছা। আমরা আজকে আলহামদুলিল্লাহ আমাদের হিস্ট্রি ট্রেকিং এন্ড ক্লিনিক্যাল এক্সামিনেশনের প্রথম ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস শুরু করছি। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আমাদের এই কোর্সের মেইন টার্গেট স্টুডেন্টস হলো থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ার, সাথে ফিফথ ইয়ারের স্টুডেন্টসরা চাইলে করতে পারেন। একটা জিনিস প্রথমে বলে রাখি, এবং অলরেডি আপনারা যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আছেন, ক্লাস শুরু করেছেন, আপনারা জানেন যে এই যে হিস্ট্রি টেকিং, এটার আমাদের জার্নিটা শুরু হয় থার্ড ইয়ার থেকে, বাট এটার শেষ হবে একদম আপনার, আমি যেটা বলি যে একদম মৃত্যুর আগ পর্যন্ত এটার শিখার শেষ নাই, সেটা হলো হিস্ট্রি টেকিং। বাট ক্লিনিক্যাল এক্সামিনেশন যে পয়েন্টটা, ক্লিনিক্যাল এক্সামিনেশন মোটামুটি একজন স্টুডেন্ট যদি খুব ডেডিকেটেডলি সে পড়াশোনা করে, সময় দেয়, তাহলে ইনশাল্লাহ এটা তার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের মধ্যে ভালো করে আয়ত্তে চলে আসবে, এবং এই একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন দিয়ে তার পুরো প্রফেশনাল ক্লিনিক্যাল লাইফ সে ইজিলি ইনশাল্লাহ কাটিয়ে দিতে পারবে। বাট আমাদের কোর্সের যে প্রথম পোর্শন, যেটা হলো হিস্ট্রি ট্রেকিং, এই হিস্ট্রি ট্রেকিং এটা হচ্ছে ভেরি টাফ একটা জিনিস। এটা আপনি থার্ড ইয়ারে একরকম পারবেন, ফোর্থ ইয়ারে আরেকটু আপডেটেড হবে, ফিফথ ইয়ারে দেখবেন আরেকটু ভালো পারছেন, ইন্টার্নশিপে দেখবেন আরেকটু ভালো পারছেন, এফসিপিএস এমডি ট্রেনিং এ গিয়ে দেখবেন আরেকটু ভালো পারছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলে আরেকটু ভালো পারবেন, অ্যাসোসিয়েট প্রফেসর হলে আরেকটু ভালো পারবেন, প্রফেসর হলে আরেকটু ভালো পারবেন। কবরে যাওয়ার আগ পর্যন্ত এই হিস্ট্রি টেকিং এর ইমপ্রুভমেন্ট এবং লার্নিং এর কোনো শেষ নেই। এটা হচ্ছে এক নাম্বার কথা। তাহলে প্রশ্ন হলো, আমরা আজকে যে জিনিসটা শিখবো, আমরা আপনাদেরকে কিছু বেসিক প্রিলিমিনারি কথাবার্তা বলবো, যেগুলো আপনার এই থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার সময়ের মধ্যে যদি আপনি শিখতে না পারেন, আপনার মধ্যে বিরাট একটা ল্যাকিংস, একটা লিমিটেশন কাজ করবে, যেটা পরবর্তীতে আপনি কম্পেনসেট করতে অনেক বেশি আপনি সাফারিংস করবেন। তো এই জিনিসটা যাতে না হয়, এই কারণে আমাদের এই জার্নিটা ইনশাল্লাহ আমরা শুরু করছি। তো আমরা প্রথমে আলহামদুলিল্লাহ আমাদের কোর্স হাইলাইট আমরা বলেছি, আমরা এখানে দুটো টেক্সট বইকে আমরা রেফারেন্স বুক হিসেবে ইউজ করবো ইনশাআল্লাহ তাআলা। একটা হলো ম্যাকলিওডস ক্লিনিক্যাল এক্সামিনেশন, এটা আমাদের প্রাইমারি টেক্সট বুক, এবং সাথে থাকবে টালিস ও ক্লিনিক্যাল টেক্সট বুকটা। তো এখন আমরা প্রথমে যদি ম্যাকলিওডস ক্লিনিক্যাল টেক্সট বুকটা খুলি, এখানের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা আমাদের শুরু হয় হিস্ট্রি টেকিং এর, সেটা হলো ক্লিনিক্যাল এনকাউন্টার। আশা করি পেজটা দেখা যাচ্ছে, আপনারা আপনাদের সামনে একটু ম্যাকলিওড বইটা রাখেন, এবং আমরা যেই কথাগুলো বলবো নোটসটা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা ক্লাস শেষে প্রোভাইড করবো ইনশাল্লাহ। তবে সবচেয়ে বেটার হয় বইটা সামনে রাখেন এবং পারলে কিছু অ্যানোটেট করেন। আচ্ছা, তাহলে ক্লিনিক্যাল এনকাউন্টার, আমরা অনেক ধরনের সাক্ষাৎ দেখেছি, শুনেছি, তাই না? তাহলে এখানে একজন ডক্টরের সাথে একজন পেশেন্টের যে সাক্ষাৎ, মিটিং, এটাকে আমরা বলি ক্লিনিক্যাল এনকাউন্টার। তাহলে এই যে প্রত্যেকটা সাক্ষাতের একটা কার্টেসি আছে। আপনি আপনার গেস্টের যে গেস্ট হিসেবে আপনি আপনার একজন রিলেটিভস এর বাসায় যাবেন, ঠিক আছে? তো গেলে আপনার কিছু কার্টেসি আছে, আপনি কিভাবে যাবেন, কি ধরনের ড্রেস আপ ইউজ করবেন, কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, কিভাবে কথাবার্তা বলবেন, কিভাবে সেখানে মানে কথাবার্তার ম্যানার, সবকিছু মিলিয়ে কিছু আদব কায়দা আমরা যেটাকে বলি, কিছু কার্টেসি আছে। ঠিক একইভাবে একজন পেশেন্ট যখন একজন ডক্টরের চেম্বারে আসেন, তখন একজন ডক্টরের তার পেশেন্টের সাথে কিভাবে কথা বলা উচিত, কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, তার তার ডক্টর এবং পেশেন্ট যেই জায়গায় বসবেন সেই জায়গার সারাউন্ডিংস এনভায়রনমেন্টসটা কেমন হওয়া উচিত, কি কি প্রিরিকুইজিশন আমার দরকার, মেনটেন করা দরকার, ম্যান্ডেটরি, এই জিনিসগুলো নিয়েই হচ্ছে ম্যাকলিওডস ক্লিনিক্যালের এই প্রথম চ্যাপ্টারটা, যেটা এখানে ক্লিনিক্যাল এনকাউন্টার হিসেবে অ্যাড্রেস করা হয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে সিম্পলি আপনারা এখন এই টার্মিনোলজিটা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ, যে ক্লিনিক্যাল এনকাউন্টার মানে হলো ডক্টরের সাথে পেশেন্টের সাক্ষাৎ বা মিটিংকে ক্লিনিক্যাল এনকাউন্টার বলে। তাহলে এই ক্লিনিক্যাল এনকাউন্টারে আমরা কিছু জিনিস মেনটেন করার চেষ্টা করব আমাদের এবং পেশেন্টের, ডক্টর এবং পেশেন্টের দুজনেরই। স্পেশালি আমরা পেশেন্টের সাইড নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি একজন ডক্টরের ক্লিনিক্যাল এনকাউন্টারের সময়টাতে কি কি কার্টেসি এবং কি কি রিকুইজিশন মেনটেন করা উচিত। ঠিক আছে, ওকে। তাহলে প্রথমে আসি, একজন পেশেন্ট একজন ডক্টরের কাছে কেন আসবে? এটার কারণ হলো, ম্যাকলিওডে একটা বক্স দেওয়া আছে যে ডিসাইডিং টু কনসাল্ট এ ডক্টর, মানে একজন পেশেন্ট ডক্টরের কাছে কেন যাবেন এটা ডিসাইড কিভাবে করবেন, এটা কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এক নম্বর হলো, স্বাভাবিকভাবে একজন পেশেন্ট যখন মনে করেন যে তিনি অসুস্থ, যে তার এটার জন্য চিকিৎসা নেওয়া প্রয়োজন, তার ভিত্তিতে, সেই আর্জের ভিত্তিতে তিনি একজন ডক্টর
কনসাল্ট করেন। এখন এটার মধ্যে একটা কথা আছে, যেমন মনে করেন, যেমন আপনারা যখন ইনশাল্লাহ ইন ফিউচার চেম্বার শুরু করবেন, অথবা যারা অলরেডি আলহামদুলিল্লাহ এখানে সিনিয়র যারা আছেন চেম্বার করছেন, আপনারা দেখবেন আপনাদের চেম্বারে মেল পেশেন্টের চাইতে ফিমেল পেশেন্টের রেশিওটা বেশি। এটার কারণটা কি? এটার কারণ হলো এখানে দেখেন কিছু পার্সপেক্টিভ আছে, অর্থাৎ পেশেন্টের জায়গা থেকে কিছু পার্সপেক্টিভ। যে মেল পেশেন্টরা চিন্তা করে আমাদের বাংলাদেশের সোশিও ইকোনমিক পার্সপেক্টিভে মেলদের হচ্ছে ওনারা একজন ডক্টর দেখাবেন, একটা কনসালটেন্ট ফি দিবেন, এটা না দিয়ে আমি একবেলা বাজার করতে পারি, এটা না দিয়ে আমি আমার বাচ্চার জন্য একটা বই কিনতে পারি, তার 1 মাসের ফি দিতে পারি, অথবা কিছু অন্য কোনো কাজ করতে পারি। এই যে একটা পার্সপেক্টিভ দেখেন, হি হি ইজ সাফারিং এ ইলনেস, বাট তিনি কিন্তু ডক্টর দেখাচ্ছেন না, কারণ বিভিন্ন পার্সপেক্টিভ ডিপেন্ড করে। এই কথাটা যে পারসিভড, অর্থাৎ একজন পেশেন্টের ডক্টরের কাছে আসাটা শুধুমাত্র অসুস্থ হওয়াই নির্ভর করে না, আরো কিছু ফ্যাক্টর আছে। ঠিক আছে, তার এই এডুকেশন স্ট্যাটাস, যেমন একজন শিক্ষিত মানুষ, তার যদি ভমিটিং হয় তিনি নিশ্চয়ই একজন এমবিবিএস, একজন রেজিস্টার্ড ডক্টর দেখাবেন। কিন্তু একজন আনএডুকেটেড পার্সন, অথবা যার সোশিও ইকোনমিক্যাল স্ট্যাবিলিটি অতটা বেশি না, তিনি কি করবেন? জাস্ট ফার্মাসিতে গিয়ে একটা বমির ওষুধ কিনে নেবে 5 টাকা দিয়ে, তিনি কিন্তু একজন ডক্টর কনসাল্ট করবেন না। কারণ ওই যে তার সোশিও ইকোনমিক প্যারামিটার আছে, তার এডুকেশন প্যারামিটার আছে। তাহলে বিভিন্ন প্যারামিটার, এই প্যারামিটার গুলোর উপরে ডিপেন্ড করছে একজন পেশেন্ট একজন ডক্টরের কাছে আসবেন কি আসবেন না। এটাকে বলা হচ্ছে ডিসাইডিং টু কনসাল্ট এ ডক্টর। তাহলে এখানে কি ডিপেন্ড করে? এখানে ডিপেন্ড করে ওই পেশেন্টের এডুকেশন স্ট্যাটাস, তার অসুস্থতা নিয়ে তার সচেতনতার মানে যে প্যারামিটারটা, কন্ডিশনটা সেটা, তারপর তার সিমটম, তার মাথা ব্যথা হচ্ছে সে দেখাবে না, মাথা ব্যথার সাথে বমি হচ্ছে সে দেখাবে না। কিন্তু মাথা ব্যথা এত তীব্র এবং নিকটস্থ ফার্মাসিতে গিয়ে প্রেশার মেপে দেখলো প্রেশার হয়ে গেল 250/120, সাথে সাথে তিনি ডক্টরের কাছে চলে আসবেন। তাহলে সিভিয়ারিটি অফ সিমটমস, হ্যাঁ, এটা তার ক্লিনিক্যাল কন্ডিশনের উপরে ডিপেন্ড করছে। তারপর হলো কস্ট অফ কনসাল্টিং, এটাও একটা ব্যাপার। যেমন দেখেন গ্রামে গঞ্জে দেখবেন যে জুনিয়র ডক্টরদের কাছে পেশেন্ট মোটামুটি একটু বেশি, তার কারণ তাদের ফিজটা একটু কম। সিনিয়র ডক্টরের ফিজ বেশি এবং তারা বসানো সেন্ট্রাল শহরের দিকে অথবা পেরিফেরিতে গেলেও অফ টাইমে যায়। ঠিক আছে, এটা একটা ব্যাপার, বাট এটা পুরোপুরি সত্য আমি বলবো না, এটা আমাদের পার্সপেক্টিভ একটু চেঞ্জ হয়ে গেছে। এরপর আসেন যে বেনিফিটস অফ কনসাল্টিং, এটা খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে একটা কথা বলি। যে মনে করেন একজন পেশেন্টের তার মাইগ্রেন হেডেক, এবং পেশেন্টের বয়স, তার এই যে মাইগ্রেন, তার এই মাইগ্রেন হেডেকটা শুরু হয়েছিল তার বয়স যখন 15 বছর। ঠিক আছে, আচ্ছা, এখন তিনি এই 15 বছরের সর্বপ্রথম এই যে একটা হেডেক ফেস করলেন, এটা নিয়ে তিনি প্রথমে একজন ডক্টর দেখালেন, এবং ডক্টর তাকে কিছু মেডিসিন দিয়েছেন। মোটামুটি সে 100%-এর মধ্যে 100%-এর মধ্যে সে ধরুন আহ সে 30% কিওর হলো। ঠিক আছে, অর্থাৎ তার সিমটমটা পুরোপুরি রিকভার হয় নাই। এরকম করতে করতে যায়, মাথা ব্যথা উঠে ওষুধ খায়, অর্থাৎ হয়তো তিনি অ্যাডুকুয়েটলি প্রোফাইল্যাকটিক ট্রিটমেন্ট পান নাই মাইগ্রেনের, অথবা তিনি ট্রিটমেন্টে অ্যাডহিয়ারেন্স অর্থাৎ ওষুধপত্র ঠিকঠাক ভাবে খাচ্ছেন না। ফলে দেখা যাবে 15 বছর থেকে আজকে তার বয়স হলো, আজকের এই দিনে তার বয়স 25 বছর, এবং এই 25 বছর পর্যন্ত তিনি অনেকবার ডক্টর দেখিয়েছেন। এখন তিনি কি করে, দূর এটা তো আর ডক্টর দেখায় আর কি লাভ, ট্রিটমেন্ট তো ভালো হবে না, ওই গেলে ওই একই টাফনেল দিবে, নেপ্রোক্সেন দিবে, এই ওষুধগুলাই দিবে, এই মাথা ব্যথা নিয়ে আর দেখাবো না। হ্যাঁ, তাহলে এই যে তার বেনিফিটস অফ কনসাল্টিং, যে কনসালটেশন করার পরে তিনি কতটুকু রিলিফ পাচ্ছেন, এটাও তাকে ডিপেন্ড করে তার নেক্সট সিমটমে তিনি ডক্টর কনসাল্ট করবেন কি করবেন না। ক্লিয়ার? আচ্ছা, তো এই কয়েকটা ফ্যাক্টর নিয়ে কথা বলেছে, তো আমরা এখানে আর সময় নষ্ট না করি। এরপর আসেন, এখানের মধ্যে ম্যাকলিওরসের টোটাল 5টা পয়েন্টের কথা বলা হয়েছে, যে মানে একজন পেশেন্ট এটার মতোই, এই বক্স এবং এই বক্স অনেকটা ইন্টার কানেক্টেড। তো এখানে আমরা মেইনলি হাইলাইট করব এই দুটো পয়েন্ট লাস্টের, অর্থাৎ 4 নম্বর এবং 5 নম্বর পয়েন্টটা দেখেন, যে ইন্টারফিয়ারেন্স উইথ ওয়ার্ক অর ফিজিক্যাল অ্যাক্টিভিটি, রিচিং দ্য লিমিট অফ টলারেন্স অফ সিমটমস, অর্থাৎ তার মাথা ব্যথা আছে, যাবে না, আরো বাড়ছে, যাবে না, একেবারে যখন তার এই সিমটমটা সহ্য ক্ষমতার বাহিরে চলে যাবে, রিচিং দ্য লিমিট অফ টলারেন্স, তখন তিনি ডক্টরের শরণাপন্ন হবেন। এছাড়া হলো ইন্টারফিয়ারেন্স উইথ ওয়ার্ক অর ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মনে করেন তার লো ব্যাক পেইন, কোমরে ব্যথা, 1 বছর, 2 বছর, 3 বছর তিনি ডক্টরের কাছে যান নাই, এখন কোমরের ব্যথাটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গেছে যে সে রাতে ঘুমাতে পর্যন্ত পারছেন না, তার যে দোকানের ব্যবসা সেই কাজটা করতে পারছেন, অর্থাৎ তিনি যেই প্রফেশনে আছেন, যেই অ্যাক্টিভিটিসে আছেন, সেই অ্যাক্টিভিটিস গুলো এখন আর কোনোভাবেই কন্টিনিউ করতে পারছেন না। হ্যাঁ, তাহলে ইন্টারফেয়ারেন্স উইথ ওয়ার্ক অর ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তখন তিনি ডক্টরের কাছে যাবেন। আর একটা হলো যারা একটু এডুকেটেড পারসন, যারা একটু কনসিয়াস, তারা ইন্টারপার্সোনাল ক্রাইসিস, অর্থাৎ সাইকোলজিক্যাল ইস্যুতেও
মানুষ ডক্টর কনসালটেশন নেন, যেটা ইদানিং কালে এখন বেড়েছে। আগে একটা সময় সাইকিয়াট্রিস্টদের খাতে মানুষ যেতেনি না, মানসিক রোগকে তারা রোগই মনে করতেন না, ভাবতো যে ধুরু এটা কোনো স্ট্রেস ব্যাপার নাকি। কিন্তু এখন আলহামদুলিল্লাহ এটা আস্তে আস্তে একটু বাড়ছে। কেন বাড়ছে? এই যে সচেতনতা, বিভিন্ন ওয়েবিনার হচ্ছে, বিভিন্ন সেশন হচ্ছে, মানুষ এখন তাদের সাইকিয়াট্রিক অর্থাৎ যে মেন্টাল হেলথকেও মানুষ এখন প্রায়োরিটি দিতে শিখছে। তাহলে এই কারণে আমি বললাম যে একজন পেশেন্টের ডক্টরের কাছে যাওয়ার অর্থাৎ ক্লিনিক্যাল এনকাউন্টারটা সংঘটিত হওয়ার কিছু ফ্যাক্টর আছে, যেগুলো নিয়ে আমরা একটু ব্রিফলি কথাবার্তা বললাম। ওকে, এখন আসেন যে এই দুটো ছবি যদি আপনারা একটু খেয়াল করেন, দুটো ছবির মধ্যে একটু ডিফারেন্স আছে। যে পেশেন্ট ডক্টরের কাছে আসলেন, ডক্টর কম্পিউটারে ব্যস্ত। তাহলে দেখেন একজন পেশেন্ট যখন এসে দেখবে পেশেন্ট তাকিয়ে আছে এদিকে, ডক্টর তাকিয়ে আছে ওইদিকে, পেশেন্ট কথা বলছে, ডক্টর পিসিতে কাজ করছে, তাহলে শুরুতেই পেশেন্ট ওই ডক্টরের উপরে একটা ট্রাস্ট হারিয়ে ফেলবে। দূর, আমি কি বলবো, ডক্টর সাহেব আদৌ কি আমার কথা শুনবে, আমি এই কেন, আর তখন অটোমেটিকলি পেশেন্ট তার সিমটমটা পুরোপুরি বলবে না, অথবা ডক্টর কোনোভাবে দেখাবে, বাট উনি যে প্রেসক্রিপশন লিখবে ওই প্রেসক্রিপশন এই পেশেন্ট কোনোভাবেই ফলো করবেন না, উনি আবার একজন ডক্টর দেখাবে, নয়তো আশাহারি আর ডাক্তারই দেখাবেন না। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট দেখেন এই ছবিটা আর এই ছবিটা আকাশ পাতাল পার্থক্য না? দেখেন এখানে ডক্টর এবং পেশেন্ট দুজনই সামনাসামনি বসে আছেন, এবং ডক্টরের সাথে পেশেন্টের আই কন্ট্যাক্ট হচ্ছে, দুজন দুজনকে সরাসরি দেখছেন। সাথে দেখেন আরেকটা ব্যাপার যেটা ম্যাকলিউডে বলা আছে, যে ডক্টর এবং পেশেন্টের মাঝে ইভেন কোনো ডেস্কও থাকতে পারবে না, যেটা আমরা আমাদের চেম্বারে এটা তো চিন্তাই করতে পারি না। ওনারা বলছে এতটাই ইম্পর্টেন্স যে এই ক্লিনিক্যাল এনকাউন্টারের, যে মাঝে কোনো ব্যারিয়ার থাকতে পারবে না। যেমন দেখেন এখানে একটা ডেস্ক দেখা যাচ্ছে, এখানে ডক্টর সাহেব কি করলেন, যে ডক্টর এবং পেশেন্টের মাঝখানে কোনো অবস্টেকলস নাই, অর্থাৎ কোনো ম্যাটেরিয়ালস নাই, ঠিক আছে, সরাসরি বসে আছেন। ওকে ফাইন। এখন দেখেন ডক্টরের চেহারাটা যদি একটু খেয়াল করেন, যে ডক্টরের ফেসে একটু মাইল্ড একটা স্মাইল আছে। ওকে, তার মানে আমি দেখেন আমি ডক্টর আমার পেশেন্টের সাথে আমার অ্যাটিচিউড, এটাকে আমরা বলি কি অ্যাটিচিউড, এখানে তিনটা কথা আছে, ABCD, অ্যাটিচিউড, বিহেভিয়ার, কম্প্রেশন, ডায়লগ, চারটা কথা ডেভিডসনে বলা হচ্ছে যে ওয়ান এভার ইউ আর ডিলিং উইথ ইউর পেশেন্ট ইউ হ্যাভ টু মেনটেন দিস 4 ওয়ার্ডস। এক নম্বর হচ্ছে অ্যাটিচিউড, দুই নম্বর হচ্ছে বিহেভিয়ার, তিন নম্বর হচ্ছে কম্প্যাশন, দ্যাট মিনস আপনি এমপ্যাথির সাথে আপনার পেশেন্টের কথাটা শুনতে হবে, এবং চার নম্বর হলো ডায়লগ, হোয়াট এভার দ্য পেশেন্ট সেইস আপনাকে ইউ শুড রেকগনাইজ, আপনাকে পেশেন্টের কথাটা রেকগনাইজ করতে হবে। যেমন আমাদের, যদি আপনারা দেখেন, আমি গভর্নমেন্ট হসপিটালগুলোর দোষ দিতে চাচ্ছি না, অবশ্যই দোষ আছে এখানে, বাট গভর্নমেন্ট হসপিটালেরটা আমি মেনে নিতে পারি, আচ্ছা ঠিক আছে পেশেন্ট লোড অনেক বেশি, বাট প্রাইভেট হসপিটাল ইভেন এজ এ ডক্টর আপনি আপনার রিলেটিভসকে নিয়ে যান উইদাউট ইউর আইডেন্টিটি, আপনার পরিচয় দিবেন না, আপনি দেখবেন যে রুগী একটার বেশি দুইটা কথা বলতে গেলে ডক্টর সাহেব ইরিটেটেড বোধ করে, যেটা কোনোভাবেই কাম্য নয়, কোনোভাবেই কাম্য না। আপনি ইউ ক্যান নেভার শোজ দ্য ইরিটেশন টু ইউর পেশেন্ট, ঠিক আছে? তাহলে এই জিনিসটা, তাহলে ডক্টর হচ্ছে একটু স্মাইলি ফেস থাকতে হবে, এবং উনি খুবই কোঅপারেটিভ থাকতে হবে, এবং সাথে দেখেন এই যে ডক্টর যখন কথা বলছেন তখন ডক্টরের হাতে উনি একটা ইশারা করছেন, তার মানে এটাকে বলে অ্যাক্টিভ লিসেনিং, অর্থাৎ উনি জাস্ট রবটের মতো কথা শুনছেন না, বরং সাথে সাথে উনি হাসছেন, উনি হাত নাড়ছেন, মানে বডি ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, এটাকে বলে নন ভার্বাল কমিউনিকেশন, আর মুখে কথা বলাটাকে বলে ভার্বাল কমিউনিকেশন। সো আপনাকে আপনার পেশেন্টের সাথে সিমুলটেনিয়াসলি ভার্বাল কমিউনিকেশন এবং নন ভার্বাল কমিউনিকেশন, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো শো করতে হবে। সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা ইয়াং ডক্টররা ফলো করি না, আপনার ড্রেস আপ, আপনার ড্রেস কোড ভেরি ইম্পর্টেন্ট। ম্যাকলিওডে সরাসরি লেখা, ইউ শুড ওয়্যার এ জেন্টল ড্রেস আপ, আপনাকে একটা জেন্টল ড্রেস আপ থাকতে হবে। আপনি ডক্টর সাহেবের দিকে দেখেন, এটা তাদের কার্টেসি, যে শার্ট প্যান্ট ইন করা, আমরা আমাদের কার্টেসি ফলো করতে পারেন। আপনাকে যে এভাবে ইন করে বসতে হবে আমি সেটা বলছি না, বাট আপনাকে খুব মার্জিত ড্রেস আপ করতে হবে, আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আপনাকে দেখি যেন বোধ হয় উনি একজন সভ্য সমাজের। এই একটা এটাকে কি বলে, এটাকে আমরা বলি যে সাইকোলজিক্যালি পেশেন্টের মধ্যে আপনার প্রতি একটা রেসপেক্ট জন্মাতে হবে, যেটা আপনার কথাবার্তা, আপনার ড্রেস আপ, আপনার নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু দিয়ে পেশেন্টের মধ্যে ওরকম একটা ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করতে হবে। দেখেন এই কথাগুলো আপনারা হয়তো ওয়ার্ডে শুনবেন না, কিন্তু এই কথাগুলোর জন্য কিন্তু আমাদের সাথে ফরেনার ডক্টরদের গ্যাপটা তৈরি হয়, আমাদের সাথে পেশেন্টের ডিস্টেন্সটা তৈরি হয় এই জিনিসগুলোর মধ্যে ল্যাকিংস থাকার কারণে। এই যে কথাবার্তা, ডিসাব যেগুলো নিয়ে কথা বলছি, সো এগুলো একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে আমাদের শুনতে হবে এবং অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। তাহলে এই হলো বিষয়টা, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি কয়েকটা টার্ম ইউজ করেছি, যে অ্যাক্টিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিং মানে হলো যে রুগী যখন আমাকে বলছে যে স্যার আমার মাথা ব্যথা, তখন আপনি
চুপ করে না থাকে, আচ্ছা আচ্ছা, তারপর তাহলে এই যে একটা অ্যাক্টিভ, অর্থাৎ পেশেন্টকে আপনি হ্যাঁ সূচক কথা বলা। তো মাথা ব্যথাটা এরকম, তারপর আপনি আরো আবার বললেন আচ্ছা আপনার মাথা ব্যথাটা আমাকে একটু খুলে বলেন, মানে শুরু থেকে খুলে বলেন, বিস্তারিত একটু যা জানেন আমাকে একটু বলুন, খুলে বলুন। এভাবে বলে পেশেন্ট বলছে মাথা ব্যথা এরকম হয়, এটা গত 5-6 বছর ধরে আমার এই মাথা ব্যথা, অনেক ডক্টর দেখিয়েছিলাম, তারপরে হচ্ছে ডক্টর দেখানোর পরে মোটামুটি একটু কমে একটু বাড়ে, হ্যাঁ তারপরে হলো এরকম যখন উনি বলবে, যদি আপনার মনে হয় যে পেশেন্ট ট্র্যাক থেকে হারিয়ে যাচ্ছে, অর্থাৎ উনি সিমটমের কথা না বলে সারাউন্ডিংস নিয়ে বেশি বলছে, তখন আপনি, আমরা কি করি, আরে কাজের কথায় আসেন, অহেতুক কথা কেন বলেন, এরকম কথা তো বলাই যাবে না, এটা হারাম, ডাইরেক্ট হারাম, মানে এরকম কথা তো আপনি বলতেই পারেন না। তা আপনাকে কি করতে হবে, ইউ শুড জেন্টলি অ্যাপ্রোচ। আচ্ছা আচ্ছা, তখন আমি দেখেন যখন পেশেন্ট এরকম বেলাইনে চলে যাচ্ছে, আমি কি করব, ও আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার মাথা ব্যথা যেটা খুব 5-6 বছর থেকে বেশি, তারপর আপনি ডক্টর দেখিয়েছেন কিন্তু পুরোপুরি ঠিক হয়নি, তাই তো, এরপর বলুন। দেখেন তাহলে আমি পেশেন্টকে বুঝাচ্ছি, আপনার কথাগুলো আমি শুনেছি এবং আমি তাকে রিপিট করে আমি তাকে বুঝালাম যে কি আমি আপনার কথাটা বুঝতে পেরেছি, আপনি এরপর থেকে বলুন, আমি আবার তাকে এনে ট্র্যাকে নিয়ে আসছি। এই জিনিসটা যত স্মার্টলি করতে পারবেন এবং যত দ্রুত করতে পারবেন, সেটাই হচ্ছে আপনার প্রফেশনাল এক্সিলেন্সি। মানে আপনি কাজটা করবেন দ্রুত, কিন্তু ম্যাকলিওটে সরাসরি লেখা আছে, কিন্তু পেশেন্টকে বুঝতে দিতে পারবেন না যে আপনি রাশে আছেন, আপনি তাড়াহুড়া করছেন, কিন্তু পেশেন্ট বুঝতে পারবে না আপনি তাড়াহুড়া করছেন। আর এটা কিভাবে আসবে, এটা আসবে বাই নলেজ, বাই প্র্যাকটিস, বাই স্কিল। আপনাকে পড়তে হবে, জানতে হবে, আপনাকে ওয়ার্ডে গিয়ে পেশেন্টের উপর এটা অ্যাপ্লাই করতে হবে, দেন উইথ দ্য প্যাসেজ অফ টাইম আপনি এটা গেইন করবেন ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, তাহলে এই জিনিসটা পেশেন্টের ট্র্যাকে নিয়ে আসতে হবে, বাট ইউ শুড নেভার বি ইরিটেটেড। আচ্ছা, তো এই হলো কথাবার্তাগুলো, এখানে আমরা সময় নষ্ট না করি। তারপরে আমরা যেটা করব, পেশেন্টের সাথে যখন আমরা কথাবার্তা বলবো শুরু করব, তখন মনে রাখবেন কয়েকটা কথা ফরজ, এগুলো ভুল করা যাবে না। যখনই আপনি কোনো ফিমেল পেশেন্ট দেখবেন, যখনই আপনি কোনো ফিমেল পেশেন্ট দেখবেন, অবশ্যই অবশ্যই আপনার সাথে একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট থাকতে হবেই, ম্যান্ডাটরি। যদি পেশেন্টের সাথে কোনো ফিমেল অ্যাটেন্ডেন্ট না আসেন, তাহলে আপনি যেটা করবেন, সাপোজ উনি ম্যারিড পার্সন, তাহলে ওনার হাজবেন্ডকে রাখবেন, অথবা হচ্ছে এই ওনার সাথে ওনার ভাই আছে, অথবা ওনার সাথে ওনার ছেলে আছে, তাহলে ওনাকে রাখতে পারেন। বাট যখন হিস্ট্রি টেকিং এর সময় এমন কিছু মানে হিস্ট্রি নিতে হয় যেটা পেশেন্ট চাচ্ছেন না তার ছেলে শুনুক, পেশেন্ট চাচ্ছেন না তার ভাই এটা জানুক, সেটা ওই সকল হিস্ট্রি নেওয়ার আগে আপনাকে পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কি আমাদের রোগের সাথে কিছু কথাবার্তা বলতে হতে পারে যেটা একটু প্রাইভেট, আপনি কি চাচ্ছেন যে উনি আপনার সাথে থাকুক, এভাবে কথা বলে নিতে হবে। এখন মনে করেন পেশেন্টের সাথে উনি তার ভাইকে নিয়ে আসছেন, বাট এটার জন্য পেশেন্ট চাচ্ছেন না তার ভাই থাকুক, তাহলে আপনি কি করবেন, তাহলে তো আপনি পেশেন্টের ভাইকে সরিয়ে দিলেন রুম থেকে, কিন্তু অবশ্যই আপনাকে আপনার ফিমেল অ্যাটেন্ডেন্ট নার্স যিনি আছে তাকে আপনার সাথে রাখতে হবে। একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট ছাড়া আমরা কখনোই ফিমেল পেশেন্ট দেখবো না, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে অবশ্যই মাথায় রাখতে হবে। 2 নম্বর কথা, ইউ শুড মেনটেন দ্য প্রাইভেসি। এবং ডেভিড এই ম্যাকলিওড বারবার বলছে যে কনফিডেন্সিয়ালিটি, প্রাইভেসি, এটার উপর আটমোস্ট রেসপেক্ট দিতে হবে। আমরা কি করি দেখেন, আপনারা চেম্বারে যান তো দেখেন তো, আমরা যেটা করি একসাথে 5 জন পেশেন্ট ঢুকাই ফেলি, একসাথে 5 জন ঢুকে ফেলাম, আরে আমি ব্যস্ত না না ব্যস্ত এটা তো পেশেন্টের বুঝার দরকার নাই তো। কিছু রুট কথা বলবো, আমি আমাকে বলছি, আমি আপনাদেরকে বলছি না। ঠিক আছে, আমি আমার মাকে নিয়ে যখন চেম্বারে যাই ফেস করি যে আমি ব্যস্ত, ঠিক আছে, বাট আমি তো পেশেন্টের থেকে ভিজিট ঠিকই 1000 টাকা নিচ্ছি। তো আমি তো পেশেন্টের থেকে 1000 টাকা ভিজিট নিচ্ছি, মানে পেশেন্টকে আমি ইনডাইরেক্টলি বললাম আপনার যে যে রাইটস আমি সেটা মেনটেন করবো। কিন্তু আমরা কি করি, পাঁচ একসাথে 5 জন পেশেন্ট ঢুকে ফেললাম, একসাথে 5 জন পেশেন্ট ঢুকে ফেললাম। তারপরে আরো সবচেয়ে বাজে কথা যেটা, এক্সামিন করতেছি এক পেশেন্টকে, আরেক পেশেন্ট সেটা তাকায় তাকায় দেখতেছে। তাহলে এখানে ইসলামিক ইস্যুতে সতর নষ্ট হচ্ছে। আবার আপনি যদি এথিক্যাল ইস্যু বলেন, সেটাও তো আমি ব্রেক করছি, আমার তাড়াহুড়া আছে, সেটা তো আমি পেশেন্টকে দেখাতে পারি না। তাহলে এই জিনিসগুলো আমাদের একটু মেনটেন করতে হবে। ঠিক আছে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যতটুকু পারি, অ্যাটলিস্ট মাথায় রাখা যে আমি যে কাজটা করতেছি এটা পেশেন্ট আমার উপর দয়া করতেছে, বাট আমি তার উপরে আবার কি করতেছি, পেশেন্টকে গরম হয়ে যাচ্ছি। তাহলে এই জিনিসগুলো উল্টা কি করে দেখেন, পেশেন্টের সাথে পেশেন্টের হাজবেন্ড থাকতে চাইলে আমরা ফায়ার হয়ে যাই। দেখেন অনেকগুলো মিস্টেক, এই যে আমাদের যত পেশেন্টের সাথে ডক্টরের এই দূরত্ব তৈরি হওয়ার মেইন কারণটা হলো আমাদের এই জায়গাগুলোতে ঘাটতি। আমরা এগুলো ভালো করে পড়িও না, আমরা এগুলো ভালো করে এগুলোর ইম্পর্টেন্স দেই না, আবার এগুলো নিয়ে আমরা ক্রিটিসিজম, যদি কেউ আমাদের ক্রিটিসিজম করে আমরা সেটা আবার মানে অনেক অ্যারোগেন্টলি নেই। না কেন বলছে, আমাদের ডক্টরদের সুপিরিয়র কমপ্লেক্সিটি, সোজা ভাষায় বললে অহংকারটা একটু বেশি। আমরা এই জিনিসগুলো একটু কার্টিয়াস হব। আপনারা দেখেন বাইরের দেশের ডক্টরদের অ্যাটিচিউডটাই অন্যরকম,
তা আমাদের দেশে কেন এমন হয়? এই জিনিসগুলো আমরা একটু ইনশাল্লাহ কারেকশন করবো। আপনারা হচ্ছে ক্লিনিক্যাল লাইফে মাত্র পদার্পণ করছেন, যারা থার্ড ইয়ারে ক্লাস করছেন। সো এই জিনিসগুলো এখন থেকে আপনাকে বিল্ড আপ করতে হবে। আপনি পেশেন্টকে গিয়ে এখন যদি সালাম দেওয়া না শিখেন, তাহলে আপনার মধ্যে তো অহংকার ঢুকবেই। আপনি দেখবেন স্যাররা আপনাদেরকে বারবার বলে না, পেশেন্টের বেডের সামনে গিয়ে আসসালামু আলাইকুম বাবা, আমি মোহাম্মদ মুসলিউদ্দিন, আমি থার্ড ইয়ারের একজন মেডিকেল ছাত্র, আমি আপনাকে আপনার রোগ নিয়ে আপনার সাথে একটু কথা বলবো, আপনাকে একটু দেখবো, কোনো ব্যথা দিব না, কেমন, এরকম বলে এই যে অ্যাপ্রোচ। কিন্তু আমরা এই যে সালাম দেওয়ার যে একটা টেন্ডেন্সি, এটা আপনার রিফ্লেক্স হয়ে যেতে হবে। কিন্তু সালাম দেওয়া শিখলাম স্যারদের চাপে পড়ে টড়ে, ইন্টার্নশিপে আইসা এসে আবার সালামটা গায়েব হয়ে গেছে। আর একটু বড় হইলাম, আর একটু রেসপেক্ট পেতে পেতে ভিতর থেকে আমাদের একটা কার্টিসি গুলো হারিয়ে যায়। তা আমরা চেষ্টা করবো এগুলো ধরে রাখার। যাই হোক, তাহলে এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো, পেশেন্টের প্রাইভেসি মেনটেন করবো। আমরা এখানে যাতে পেশেন্টের কথাবার্তা, আমার সাথে যখন পেশেন্ট কথাবার্তা বলছেন, এই কথাবার্তা যেন আমাদের কনভারসেশনের বাইরে থার্ড পার্টি না শুনে, ঠিক আছে? ওকে, এরপর আসেন যে আপনি পেশেন্টকে কি বলে অ্যাড্রেস করবেন। কি বলে অ্যাড্রেস করবেন? পেশেন্ট আসলো, আপনি পেশেন্টকে কি বাবা বলবেন, মা বলবেন, ভাইয়া বলবেন, নাকি কি বলবেন, নাকি বোন বলবেন, কি বলবেন? এটা ডিপেন্ড করে আপনার ওই সোশ্যাল কালচারের উপরে এবং পেশেন্টের এডুকেশনাল স্ট্যাটাসের উপরে। যেমন দেখেন, গ্রাম থেকে একজন মোটামুটি অল্প শিক্ষিত ভদ্রলোক আসলেন আপনার চেম্বারে, আপনি তাকে চাচা বললে এনাফ, সে খুশি, এবং আপনি তাকে চাচাই বলবেন, অথবা বাবাও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক একইভাবে যদি আপনার কাছে আপনার চেম্বারে এখন একজন ধরেন ঢাকা ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি ফোর্থ ইয়ারে পড়ে, অথবা মাইক্রোবায়োলজির একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আপনার চেম্বারে আসলেন, আপনি যদি ওনাকে চাচা বলেন, উনি এটাকে হয়তো খুব ভালোভাবে নিবে না। উনি চাচ্ছেন আপনি অন্য কিছু বলেন। তো ওই ক্ষেত্রে আপনাকে ওইটা একটু বুঝে নিতে হবে। মানে তার ক্লিনিক্যাল, আপনার তার প্রফেশনাল স্ট্যাটাস অথবা গেট আপ দেখে আপনাকে বুঝতে হবে যে কার সাথে আপনি কি বলে ব্যবহার করবেন, কি বলে ডাকবেন, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপারটা। তো সবচেয়ে সেফ যেটা আপনাদের জন্য, আপনারা সবচেয়ে সেফ হলো পেশেন্টকে, যদি পেশেন্ট বয়োজ্যেষ্ঠ হন মানে বয়স্ক হয় বাবা বলবেন, মহিলা হলে মা বলবেন, ঠিক আছে? আর যদি পিচ্চি হয় তাহলে আব্বু বলবেন, পিচ্চি ছোট মেয়ে হলে আম্মু বলবেন, ঠিক আছে? একদম সিম্পল, এটা বলতে পারেন। আর যদি দেখেন যে না, সে হচ্ছে একটু মানে এডুকেটেড পার্সন, পড়াশোনা করে ভার্সিটিতে, অথবা তাহলে ভাইয়া বলবেন। হ্যাঁ, অথবা কিন্তু বাইরের দেশে যেটা হয়, বাইরের দেশে হয় কি, সাপোজ একজনের নাম হলো মিস্টার জাভেদ, হ্যাঁ, মিস্টার জাভেদ হোসেন ইকবাল, হ্যাঁ মনে করেন। তো ওনাকে আমরা যেটা জিজ্ঞেস করি এখানে ম্যাকলিওডে যেটা বলা হচ্ছে যে পেশেন্ট কি নামে তাকে অ্যাড্রেস করে শুনতে চায়, তখন আপনাকে সবাই কি বলে ডাকে? জি জাভেদ। ওকে মিস্টার জাভেদ, বলছি আমি আপনাকে শুনছি, আমি ডক্টর মোহাম্মদ মুস্তিউদ্দিন, আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের একজন কার্ডিওলজির জুনিয়র ডক্টর, অথবা ডক্টর যাই বলেন আর কি, আমি আমার অ্যাকচুয়ালি পরিচয়টাই দিলাম। তো এভাবে বলে আপনি শুরু করবেন কথাটা। এটা বলে, এবং নিয়ম হচ্ছে পেশেন্টের সাথে একটু হ্যান্ডশেক করা। হ্যাঁ, এটা বলে আপনি নিজ থেকে হাত বাড়িয়ে পেশেন্টের সাথে হ্যান্ডশেক করবেন। এখন দেখেন, আপনি বাংলাদেশে হ্যান্ডশেক করতে গেলে, যেমন মনে করেন আপনার পেশেন্ট হচ্ছে ফিমেল, আপনি তো এখানে হ্যান্ডশেক করতে পারবেন না। তাহলে ওই যে ওই বাহিরের ইউএসএ ইউকের গাইডলাইনটা আমার দেশে এসে একটু মডিফাই হবে, আমার দেশে আমরা এটা করতে পারবো না। সো আপনাকে এটা মেনটেন করতে হবে। আবার দেখেন, বাহিরের দেশে আই কন্ট্যাক্ট না করাটা একটা অ্যারোগেন্সি। আপনি যদি চোখের দিকে না তাকিয়ে কথা বলেন, বাহিরের দেশে এটা অনেক বেশি বাজেভাবে নেয়। কিন্তু আমার দেশে একজন ফিমেল পেশেন্টের চোখে চোখ তাকিয়ে কথা বলা, এটা ওনার পেশেন্টরা, বিশেষ করে যদি ওনারা ইসলামিক প্র্যাকটিসিং হন, ঠিক আছে, দেখবেন ওনারা এটা ভালোভাবে নেন না। স্যার, তাহলে আপনি ওটা ওইভাবে বুঝবেন, আপনার পেশেন্টের ড্রেস আপ দেখে, পেশেন্টের কথাবার্তা বলা দেখে আপনি বুঝে যাবেন যে উনি কি চাচ্ছেন, তখন আপনি ওইভাবে নিজেকে মডিফাই করে নেবেন। এই কারণে এ ডক্টর শুড বি ভেরি, মানে আপনাকে এটা যেটা পরিস্থিতির সাপেক্ষে নিজেকে খুব ইজিলি আপনাকে অ্যাডজাস্ট করে ফেলতে হবে যে আমাকে কি করতে হবে। আপনার কাছে প্রাইম মিনিস্টার আপনার পেশেন্ট হবে, আপনার কাছে একজন রিক্সা পুলারও পেশেন্ট হবে। হ্যাঁ, বাট মাথায় রাখবেন, আপনার পেশেন্ট যেই হোক না কেন, আপনাকে অবশ্যই আপনার পেশেন্টকে রেসপেক্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা মেনটেন করবো। তাহলে আমরা দেখলাম পেশেন্ট আসলো, আমরা পেশেন্টের সাথে কিভাবে অ্যাপ্রোচ করব, আমি কিভাবে বসবো, কি বলে তাকে ডাকবো, আমার সাথে একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট কখন রাখবো, প্রাইভেসি এনশিওর করব, এই কথাগুলো আমরা এখান থেকে এতটুকু কথার মধ্যে জানলাম, আলহামদুলিল্লাহ। এখন আসেন যে একজন পেশেন্ট একজন ডক্টরের কাছে কি আশা করেন, একজন পেশেন্ট একজন ডক্টরের কাছে কি আশা করেন? একজন ডক্টর নলেজেবল হবেন, স্কিলড হবেন, হ্যাঁ প্রফেশনাল হবেন, কার্টিয়াস হবেন,
জেন্টেল হবেন, এই জিনিসগুলো এতক্ষণ যা যা বলছি এগুলো এই বক্সটাতে লেখা আছে, এগুলো জাস্ট একবার রিডিং দিবেন আর কিছু না। এই রিডিংটা ইনশাল্লাহ আপনি পরবর্তীতে আর কখনো দেওয়ার সময় পাবেন না। সো প্লিজ এখন একবার হলো এটা একটু রিডিং দিয়ে নেবেন। এরপর আসেন কনফিডেন্সিয়ালিটি বললাম, ইভেন কোনো পেশেন্টের কথাবার্তা আপনার কাছে একটা আমানত। ইভেন আফটার দ্য ডেথ অফ দ্য পেশেন্ট, পেশেন্ট মারা যাওয়ার পরেও আপনি সেই কথাটা বলতে পারবেন না। এখানে একটা জিনিস বলে রাখি, মনে করেন আপনার কাছে একজন পেশেন্ট আসলেন, এখন মনে করেন পেশেন্টের থেকে কিছু হিস্ট্রি নিলেন আপনি, নেওয়ার পরে আপনার মনে হচ্ছে পেশেন্ট প্রপারলি হিস্ট্রিটা আমাকে দিতে পারছে না, আমি ওনার ফ্যামিলি মেম্বারদের থেকে একটু হিস্ট্রিটা নিতে চাচ্ছি। কেন হয় না, বিশেষ করে সাইকিয়াট্রিক যে সকল পেশেন্ট আছেন ওনারা অনেক সিমটম হাইড করেন, হ্যাঁ, কারণ উনি ভাবেন আমি সুস্থ, আমি তো অসুস্থ না। তাহলে আমরা তখন কি করব, তার ফ্যামিলি মেম্বারদের থেকে হিস্ট্রি নিতে চাচ্ছি বা কিছু জানতে চাচ্ছি। তখন নিয়ম হলো পেশেন্টকে জিজ্ঞেস করা যে হ্যাঁ আপনার রোগটা ধরার জন্য আপনার কাছের আপনার বাবা অথবা আপনার মা আপনার সাথে যে আসছে তার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি, আপনি কি বলেন, এটা বলে পেশেন্টের থেকে একটা পারমিশন নিয়ে নেওয়া। পেশেন্টের থেকে পারমিশন নিয়ে আপনি থার্ড পার্টির সাথে কথা বলা শুরু করবেন। এবং থার্ড পার্টির সাথে যখন কথা বলবেন, মনে করেন পেশেন্টের ভাইয়ের সাথে কথা বলছেন, কথা বলার সময় আপনি পেশেন্টের ভাইকে বলতে হবে যে হ্যাঁ আমি আপনার সাথে রুগীর ব্যাপারে কথা বলছি, বাট রুগীর অনুমতি ছাড়া রুগীর কোনো ইনফরমেশন আমি আপনাকে বলতে পারবো না। ঠিক আছে, যদি পেশেন্টের ওই থার্ড পার্টি জানতে চায় যে হ্যাঁ ওটা কি কি সমস্যা হয়েছে, ডাক্তার সাহেব কি সমস্যা হয়েছে আমার রোগীর, তখন আপনাকে রুগীকে আগে বলতে হবে যে আপনার রোগটা এটা হতে পারে বলে আমি মনে করছি, এখন এই আপনার এই অসুখ সম্পর্কে আপনার পরিবারের কেউ জানুক কিনা, এটাকে আপনি চান কিনা। যদি পেশেন্ট এলাও করে না হ্যাঁ আপনি বলতে পারেন, তাইলে বলবেন। দেখেন এই যে কার্টেসি, ছোট ছোট কার্টেসি, এগুলো কিন্তু আমরা মেনটেন করি না। তাহলে এই সব কথাগুলোই কিন্তু আসলে এখানে লাইন বাই লাইন আপনাকে বলা আছে। এখন আসেন পেশেন্টের কনফিডেন্সিয়ালিটি আপনি একটা ক্ষেত্রে ভাঙতে পারবেন। যেমন আপনি পেশেন্ট দেখে বুঝলেন যে পেশেন্টের সুইসাইডাল টেন্ডেন্সি আছে, পেশেন্ট সুইসাইড করতে পারে, অথবা পেশেন্টের হোমিসাইডাল টেন্ডেন্সি আছে, ঠিক আছে, পেশেন্ট অন্য কাউকে কিল করতে পারে, ঠিক আছে, অথবা এই পেশেন্টের এমন কোনো ডিজিজ আছে, মনে করেন সে আপনার কাছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আসছে এবং আপনি তাকে চেক আপ করে দেখলেন তার আসলে মানে ভালো পরিমাণে তার ভিজুয়াল অ্যাকুইটি অথবা ক্যাটারাক্ট যাই হোক কোনো একটা ঝামেলা আছে, তার ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট আছে। এখন সে যদি ড্রাইভিং লাইসেন্সটা কোনোভাবে সামহাউ ম্যানেজ করে, সে কিন্তু আরো 100 জন মানুষের জীবনকে রিস্কে ফেলে দিবে। সেক্ষেত্রে আপনি এটা অথরিটিকে জানাতে পারেন। অথবা একজন পেশেন্ট আপনার কাছে আসলেন, আপনি জানেন যে পেশেন্টটা সুইসাইড করতে পারে, তাহলে এটা আপনার তার গার্জিয়ানকে জানাই দিতে হবে, যদিও ওই বাচ্চা আপনাকে নিষেধ করছে যে স্যার আমার অসুখের ব্যাপারে আমার বাবা মাকে কিছু বলবেন না, কিন্তু আপনি বলতে পারবেন। বলার সময় এটা বলতে হবে যে আপনি কাউন্সেলিং করে দিতে হবে যে এই এরকম এরকম বাচ্চার সাথে ডিল করবেন, এবং এটা আপনার ট্রিটমেন্টের একটা অংশ যে আপনার পেশেন্টের চারপাশের মানুষকে পেশেন্টের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, এটাও আপনার ট্রিটমেন্টের একটা পার্ট। তাহলে সেই ক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন। অথবা সমাজের কোনো ক্ষতি করবে ওই জিনিসগুলো আপনি ডিসক্লোজ করে দিতে পারবেন যদিও পেশেন্ট না চায়। তাহলে এই যে কয়েকটা পার্সপেক্টিভ বৃহদর স্বার্থে আপনি এগুলো ডিনাই করতে পারেন পেশেন্টের কনফিডেন্সিয়ালিটিটা। ঠিক আছে, তো এই হলো মোটামুটি আমাদের ক্লিনিক্যাল ক্লার্ক ক্লিনিক্যাল এনকাউন্টার নিয়ে ম্যাকলিওরস থেকে আমাদের কিছু কথাবার্তা। তাহলে আলহামদুলিল্লাহ এই জায়গাটা থেকে আমরা এতক্ষণ যে কথা বললাম প্রায় হাফ এন আওয়ারের মতো আলহামদুলিল্লাহ কথা বলে ফেলেছি। এই হাফ এন আওয়ারের কথার যদি জিস্ট বলি, যে আপনার প্রথম কাজ হলো আপনাকে ওয়েল ড্রেস আপ মেনটেন করতে হবে, আপনাকে খুব জেন্টল ওয়েতে পেশেন্টের সাথে কথা বলতে হবে, ফেসে একটা স্মাইল থাকবে, মুচকি হাসি থাকবে। আপনার দুই ধরনের কমিউনিকেশন হবে, ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, এবং এবং পেশেন্টকে আপনার আটমোস্ট রেসপেক্ট এবং পেশেন্টের প্রাইভেসি মেনটেন করতে হবে। ফিমেল পেশেন্ট থাকলে অবশ্যই একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট থাকতে হবে, এবং পেশেন্টের সাথে যেই লোকটা থাকবে পেশেন্টকে বলে নিতে হবে আপনি কি চান যে আপনার সাথে এই লোকটা থাকুক আমরা কথা বলার সময়, তাহলে এটা থাকতে হবে। আর যদি পেশেন্ট নাও চায়, ফিমেল হলে পেশেন্ট না চাইলে আপনি বলুন আচ্ছা ঠিক আছে আপনার পরিবারের কেউ না থাকুক, আমার নার্স আছেন উনি থাকবে, তাহলে ফিমেল অ্যাটেন্ডেন্ট রাখবেন। ঠিক আছে, প্রপার স্ক্রিনিং মেনটেন করতে হবে। আমরা এক্সামিনেশনে যাচ্ছি না, এই কারণে আমরা এক্সামিনেশন নিয়ে কথা বলছি না, আমরা এখন হিস্ট্রিতে আছি এটা। তারপর হলো পেশেন্টের ব্যাপারে কোনো কথা পেশেন্টের অন্য কারোর সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে বলতে হলে, অথবা ইভেন হাজবেন্ডকেও বলতে হলে পেশেন্টের পারমিশন নিতে হবে যে আমি আপনার এই অসুখের ব্যাপারে আপনার হাজবেন্ডের সাথে কথা বলতে চাই, আপনি কি আমাকে অ্যালাউ করবেন বা আপনি কি অনুমতি দিচ্ছেন কিনা, এভাবে কথা বলতে হবে। পেশেন্টের প্রাইভেসি মেনটেন করতে হবে, পেশেন্টের কনফিডেন্সিয়ালি মেনটেন করতে হবে কয়েকটা জায়গা ছাড়া। তো এই হলো ব্যাপারগুলো। এবং কথা বলার সময় আপনি ম্যাকলিওডের লেখা আছে কথা বলার সময় আপনি ফোন ইউজ করতে পারবেন না।
আপনার যদি ফোন কল আসে আপনি ফোন ইউজ করতে পারবেন না, এটা হলো নিয়ম। যদি একান্ত ইমার্জেন্সি ফোন হয় আমরা কি করি, মানে রুগী আমার চেম্বার আসছে, আমার যা ইচ্ছা তা আমি ব্যবহার করব, ধুমধাম ধরে ফেলি। বাট দেখবেন যারা জেন্টল ডক্টর, আমাদের কিছু স্যাররা আছেন যারা একদম মানে যাদের মন থেকে রেসপেক্ট কাজ করবে, আপনার আপনার রুগী সবার ফোন আসলে নিয়ম হচ্ছে আপনার রুগীকে, ফোনটা যদি ইম্পর্টেন্ট হয় তাহলে আপনি রুগীকে জিজ্ঞেস করবেন আমার একটা ইম্পর্টেন্ট ফোন এসছে আমি কি ধরতে পারি 1 মিনিটের জন্য, এভাবে পারমিশন নিয়ে নিবেন। অথবা আপনি যেটা করবেন যে ফোনটা যদি দেখেন যে না এটা খুব একটা আর্জেন্ট না, তাহলে আপনার ফোন ধরার দরকার নাই তো, কারণ ফোন ধরলে রুগী মনে করবে কি কথা বলার মাঝখানে ফোন ধরছে, তাহলে আমার কথাগুলো কি তার মনে আছে নাকি ভুলে গেছে। অবসেশনের অনেক পেশেন্ট আছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা বলেছি, আর যে এটা আমি ইনশাল্লাহ পরেও আবার বলবো, যে রুগীর থেকে হিস্ট্রিটা, পেশেন্টের থেকে হিস্ট্রিটা শোনার পরে আপনি মানে কয়েক মিনিট পর পর অথবা পুরোপুরি শোনার পরে পেশেন্টকে একবার ব্রিফ করা। আচ্ছা তার মানে আপনি বললেন আপনার একটা মাথা ব্যথা আছে যেটা গত 3 মাস ধরে, সাথে একটু মাঝে মাঝে বমি বমি ভাব হয়, এবং আপনার পেটের উপরের দিকে একটু অস্বস্তি আছে, এবং এগুলো গত 3 মাস ধরে একই সাথে শুরু হয়েছে। এটার জন্য আপনি কয়েকজন ডক্টর দেখিয়েছেন বাট খুব একটা ইমপ্রুভমেন্ট পাননি, তাই তো? তাহলে এই যে এটাকে আমরা বলি রিফ্লেকশন। আপনি পেশেন্টের থেকে যে কথাগুলো শুনেছেন সেটাকে আবার একবার রিক্যাপ করে রিফ্লেকশন করা, এটাতে দুইটা লাভ। রুগী ভাববে মার্শাল্লাহ ডক্টর সাহেব আমার প্রত্যেকটা কথা মুখস্থ করে ফেলছে, তাহলে তো সে নিশ্চয়ই ভালো করে আমার কথা শুনছে। তাহলে আপনি ইনশাল্লাহ যেই ওষুধই লেখেন, যদি আপনি তাকে এই মানে ওপিসিও দেন, তাও সে সেটা খেয়ে ফেলবে। মানে মজা করে বললাম আর কি। মানে আপনাকে এতটুকু কোয়ালিটি এনশিওর করতে হবে। এবং এটা 2 নাম্বার লাভ হলো, আপনি যখন এরকম শুনবেন আপনার কিন্তু মাথায় থাকবে আমি আমার রোগীর 3টা কমপ্লেন, আমি এই 3টা কমপ্লেন নিয়ে কি কি ডিফারেন্সিয়াল চিন্তা করব, কি কি এক্সক্লুড করব, এগুলো আপনি তখন ভালো বুঝতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা তাহলে এই হলো আমাদের ব্যাপারগুলো। এবং হচ্ছে পেশেন্টকে যে অ্যাড্রেস করার ব্যাপারটা যেটা বললাম আপনাদের জন্য, যে বয়স্ক হলে বাবা মা, আম্মু আব্বু, হ্যাঁ ভাইয়া আপু, এগুলা বলে আপনারা এরিয়া করতে পারেন, সম্বোধন করতে পারেন। ঠিক আছে? আচ্ছা অথবা মানে আমরা এরকম কিছু পেশেন্ট পেয়েছি, যেমন আমি পার্সোনালি যেটা করি, যে আমার পার্সোনাল একটা ল আছে, সেটা হলো আমি এটা আমার এক স্কুল টিচার থেকে শিখেছি। সেটা হলো পেশেন্ট আমাকে যেটা বলে অ্যাড্রেস করে আমি পেশেন্টকে ওটা বলেই অ্যাড্রেস করি। এটা কিন্তু কোনো বইয়ের ভাষা না, বইয়ের কথা না। আমি আমার কয়েকজন স্যারকে দেখেছি, আমি এটা আলহামদুলিল্লাহ আমার পছন্দ হচ্ছে, আমি অ্যাপ্লাই করি। যেমন কিরকম, পেশেন্ট যদি এসে আমাকে ভাইয়া বলে আমিও পেশেন্টকে ভাইয়া বলি। পেশেন্ট যদি আমাকে এসে বাবা বলে আমিও পেশেন্টকে বাবা বলি। পেশেন্ট যদি আমাকে এসে বলে ডক্টর, আমি পেশেন্টকে বলি মিস্টার অথবা মিস অথবা মিসেস। এটা হচ্ছে খুব জেন্টল এবং স্মার্ট, এটা হচ্ছে সবচেয়ে স্মার্ট। আমাদের যে ঝামেলাটা হয়, আমরা মনে করি ডক্টর আমাকে স্যার বলতেই হবে, এই সরি পেশেন্ট আমাকে স্যার বলতেই হবে, পেশেন্ট আমাকে ম্যাডাম বলতেই হবে। আরে পেশেন্ট আপনাকে স্যার বলছে ম্যাডাম বলছে এটা পেশেন্ট আপনাকে অনার করছে, বাট পেশেন্ট এটার জন্য বাধ্য না, পেশেন্ট এটার জন্য বাধ্য না। ঠিক একই ভুলটা করে আমাদের সচিবরা। হ্যাঁ যাই হোক, আমি সংবিধান টংবিধানের কথা বলতে চাই না, আমি বলতে চাই সাউথ এশিয়ানদের মধ্যে ইগো প্রবলেমটা অনেক বেশি, এই কারণে তারা আজীবন নিচে পড়ে থাকে, উপরে উঠতে পারে না। পেশেন্ট আপনাকে যাই বলো হোয়াট এভার, আপনি পেশেন্টকে ওটা বলে অ্যাড্রেস করেন, সবচেয়ে সুন্দর। পেশেন্ট আপনাকে স্যার, এবং দেখেন আলহামদুলিল্লাহ রুগীরা আমাদেরকে স্যারই বলে, আমি 100 জন পেশেন্ট পেলে 90 জনই স্যার বলে। তো রুগী আমাকে স্যার বলে, আমি রুগীকে স্যার বলে ডাকে, জি স্যার। আচ্ছা স্যার তার মানে আপনার এই সমস্যা, এটা বললে আপনার সম্মানটা রুগীর কাছে আরো বাড়ে, আরো বাড়ে। এটা সম্মান কমার কিছু না, সে আমাকে স্যার বলছে আমি তাকে স্যার বলছি, সে আমাকে ম্যাডাম বলছে আমি তো আমি পেশেন্টকে ম্যাডাম বলবো, সে আমাকে ভাইয়া বলছে আমি পেশেন্টকে ভাইয়া বলছি। হ্যাঁ অথবা আপনি ম্যাডাম, আপনাকে আপু বলে ডাকছে, আপনি পেশেন্টকে আপু বলে ডাকেন, সমস্যা নাই তো। অথবা বয়স্ক হলে চাচি, যেটা বললাম। তাহলে এই আমি আমি হচ্ছে এটা আমার থেকে পছন্দ হয়েছে, আমি এটা অ্যাপ্লাই করি। তো এই হলো আমাদের আলহামদুলিল্লাহ হিস্ট্রি টেকিং এর ক্লিনিক্যাল এনকাউন্টারের কিছু কথাবার্তা। আমরা আলহামদুলিল্লাহ বারবার ডেভিডসন চলে আসে আসলে, এটা হলো ম্যাকলিওডের আমরা চ্যাপ্টার নাম্বার 2-তে আসি। এটা হলো জেনারেল আসপেক্টস অফ হিস্ট্রি টেকিং। তাহলে আমরা আলহামদুলিল্লাহ প্রথমের যে মিটিংটা, সাক্ষাৎটার কিছু কাটেজে শেষ করলাম, আমরা এখন হিস্ট্রি টেকিং এ ঢুকছি। তো এটা হলো ম্যাকলিওডের চ্যাপ্টার নাম্বার 2। এখানে আমরা আলহামদুলিল্লাহ এখন একটু ব্রিফলি কথাবার্তা বলবো। তবে আমি চাচ্ছি ম্যাকলিওড এখানে ঢুকার আগে আমরা আমাদের চিটগং মেডিকেল কলেজের একটা হিস্ট্রি স্যারদের একটা নোট আছে, যে নোটটা আমি অলরেডি আপনাদেরকে টেলিগ্রামে প্রোভাইড করেছি। আমরা এই নোট থেকে একটু আগে কথা বলি, দেন আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, এটা আমাদের আজকে ওরিয়েন্টেশন ক্লাস ছিল, জানি না কেউ কেউ কি আছেন এই মুহূর্তে? হুম। আচ্ছা যদি একজন যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন। জি থ্যাংক ইউ, রিপ্লাই দিয়েছেন, থ্যাংক ইউ। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে জানাবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।
আহ এখন আসেন আমরা একটু আগে আমাদের চিটগাং মেডিকেল কলেজের স্যারদের এই নোটটা হিস্ট্রি টেকিং এর, বিশ্বাস করেন এই নোটটা এত ইফেক্টিভ, এত ইফেক্টিভ, এটা আলহামদুলিল্লাহ আমি সেই যে থার্ড ইয়ারে নোটটাকে আঁকড়ে ধরছি, এখন এটাকে ছাড়তে পারি নাই। আমরা আলহামদুলিল্লাহ এফসিবিএস ট্রেনিংও আমি এই নোটটার সাথে সাথে রাখতাম, কারণ পয়েন্ট ছুটে যায় এটা দেখে দেখে, যে কি কি পয়েন্ট আমি টাচ করব এটা, এবং এটা যে স্টুডেন্ট থার্ড ইয়ার ইনশাল্লাহ আত্মস্থ করে ফেলতে পারবে, ইনশাল্লাহ বিলিভ যে সে একদম 10 জনের চাইতে নিজেকে 1 নম্বরে স্টাবলিশ করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, এবং এই নোটটা হচ্ছে সব প্রফেসররা মিলে করছে। ঠিক আছে, আচ্ছা, সো আমরা এটাকে খুব গুরুত্বের সাথে দেখবো ইনশাল্লাহ। এটা হলো হাইলাইট, মানে ম্যাকলিওড পড়তে গিয়ে আপনি দেখবেন মাথা থেকে সব ছুটে যাচ্ছে, এটা হচ্ছে পয়েন্ট আউট করে স্যাররা করছে। ওকে, আমরা শুরু করি তাহলে। আলহামদুলিল্লাহ এই নোটটা হলো মূলত একজন ইনডোর পেশেন্টের জন্য, একজন ইনডোর পেশেন্ট, অর্থাৎ আপনারা যখন হসপিটালে পেশেন্ট দেখতে যাবেন থার্ড ইয়ারে, স্যাররা গেলে কি বলে, হিস্ট্রি নাও, এই এই কথাটার যখন শুরু করবেন এই শীটটা পাশে রেখে। আচ্ছা, তাহলে প্রথমে একজন পেশেন্টের আমরা যখন হিস্ট্রি নেওয়া শুরু করব, প্রথমে হচ্ছে আমরা পেশেন্টের নামটা জানতে হবে, পেশেন্টের নাম কি, এটার একটা আলাদা ইম্পর্টেন্স আছে। মনে করেন পেশেন্টের নাম হলো আব্দুর রহমান, ঠিক আছে, তো আমি পেশেন্টকে বললাম, মিস্টার, আচ্ছা মিস্টার আব্দুল, আপনার নাম মিস্টার আব্দুর রহমান, জি আচ্ছা, আপনাদের বাড়ি হলো রাঙামাটি থেকে এসছেন তাই না? আচ্ছা, এটা বলে আমি যখন কথা শুরু করব, তার মানে পেশেন্ট প্রথমেই জেনে গেছে, ও আচ্ছা স্যার আমার নাম জানে, বাড়িও দেখছে। আসলে তার তো এটা ভর্তির টিকিট থেকে আপনি দেখে নিছেন, কিন্তু এই যে এটা হচ্ছে র্যাপো ডেভেলপমেন্ট, মানে পেশেন্টের সাথে আপনার কমিউনিকেশন স্টার্টের ভিত্তিতে ডিপেন্ড করে পেশেন্ট আপনার প্রতি কতটা কোঅপারেটিভ হবে। তাহলে তার নামটা জেনে ফেললে, তাকে যখন নাম বলে আপনি সম্বোধন করবেন, যে মিস্টার আব্দুর রহমান, আমি আপনাকে শুনছি যে আপনি রাঙামাটি থেকে এসেছেন, জি বলুন আপনি কি কষ্ট নিয়ে বাবা আমার কাছে এসেছেন। হ্যাঁ, এটা নিয়ে যখন আমি শুরু করব, অথবা আমরা যদি অনেকে মুরব্বী হয় নাম ধরে ডাকলে সে বেয়াদবি মনে করতে পারে, তাহলে আপনি আবার ওই ওই আগের কথা বাবা মা বলে সম্বোধন করতে পারেন। তাহলে আমরা একটু জেনে নিলাম। তারপরে যদি পেশেন্ট মেল হয় তাহলে বাবার নাম থাকতে হবে, যদি পেশেন্ট ফিমেল হয় তাহলে হাজবেন্ডের নেম থাকতে হবে। ক্লিয়ার? তারপরে হলো এই মেইলিং অ্যাড্রেস, এটা আমাদের জন্য দরকার নাই। আমরা হচ্ছে পেশেন্টের এমনিতে অ্যাড্রেসটা জানবো, সেটা হলো পেশেন্টের বাসা কোথায়, বাড়ি কোথায়। এটার একটা ইম্পর্টেন্স হলো, পেশেন্ট যদি আমার কাছে বান্দরবন রাঙামাটি থেকে আসে, সাথে পেশেন্টের একটা কমপ্লেন জ্বর, তখন আমি একটা ম্যালেরিয়া কিনা চিন্তা করব। ঠিক আছে, মানে একটা বুঝালাম আর কি। তারপর উনি যদি উত্তরবঙ্গ থেকে আসে, উনি যদি কক্সবাজার থেকে আসে, তাহলে ওই রিজিওনাল বিভিন্ন ডিজিজ আমি চিন্তা করতে পারবো। এই কারণে মেইলিং অ্যাড্রেস একটা ইম্পর্টেন্ট। তারপর হলো ম্যারিটাল স্ট্যাটাস, পেশেন্ট কি ম্যারিড না আনম্যারিড, এটার ভিত্তিতে অনেক কিছু ডিপেন্ড করে। যেমন একজন যেমন এই জিনিসটা আমি আপনাদেরকে একটা ঘটনা বলি, বাস্তব কিছু ঘটনা বলি, যে চিটগাং মেডিকেল কলেজে, এটা শুধু আমাদের মেডিকেলে না, আরো অনেক মেডিকেল এরকম হয়, যে আমাদের মেডিকেলে এরকম একটা মনে হয় অল্প বয়স্ক একটা ফিমেল পেশেন্ট, মনে হয় 18 কি 20 বছর হবে, উনি হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছে। লোয়ার অ্যাবডোমিনাল পেইন, সিভিয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেইন। আচ্ছা, আসলো, আমরা নাথিং বাই নাথিং পার ওরাল রাখলো, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে ওটা আসলে ছিল রাপচার্ড ইকটোপিক প্রেগনেন্সি। রাপচার্ড ইকটোপিক প্রেগনেন্সি, পেশেন্ট মারা যাওয়ার উপক্রম ছিল, আল্লাহর রহমতে পরে বাঁচছে, যাই হোক। তাহলে দেখেন এই যে একজন পেশেন্ট, তিনি ম্যারিড, সাথে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, আপনি প্রথমেই তাহলে একটা কি করতে হবে, প্রেগনেন্সি টেস্ট করে ফেলতে হবে। তাহলে এই যে ম্যারিটাল স্ট্যাটাসের একটা ইম্পর্টেন্স আমি আপনাকে বুঝালাম। ঠিক আছে, তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, তিনি যদি ম্যারিড হয়, আপনি মেডিকেশনের ক্ষেত্রে অনেক কিছু চিন্তা হবে, যে ম্যারিড হলে পরের প্রশ্নটা কি হবে, যে উনার এই মুহূর্তে কোনো প্রেগনেন্সি ইস্যু আছে কিনা, অথবা পেশেন্ট যদি এডুকেটেড না হন অ্যাডিকুয়েটলি, যে আপনার এই মুহূর্তে কোনো গর্ভের লক্ষণ আছে কিনা, এটা একটু জিজ্ঞেস করে ফেলতে হবে। এটা দেখে আমি অনেক কিছু আমাকে তখন চিন্তা করতে হবে। আমি চাইলে পেশেন্টকে এখন একটা এক্সরে দিতে পারবো না, আমি চাইলে পেশেন্টকে ওই মেডিসিনটা দিতে পারবো না ক্যাটাগরি ছাড়া। ঠিক আছে, তারপর হলো যে পেশেন্টের রিলিজিয়ন কি, পেশেন্ট যদি মুসলিম হন তাহলে এক এক ধরনের চিন্তা করব। যেমন যারা হচ্ছে আমাদের মানে নন মুসলিম, তাহলে ওনাদের অনেক হচ্ছে রিলিজিয়াস পারপাসে স্ট্রিক্টলি ওনারা প্রোটিন খান না, প্রোটিন রেস্ট্রিক্টেড। তা প্রোটিন না খাওয়ার কারণে হয় কি, ওনাদের ইমিউন স্ট্যাটাস একটু উইক থাকে, ইমিউনো কম্প্রোমাইজ থাকেন, অথবা ওনাদের ম্যাল নিউট্রিশন থাকে, যারা স্ট্রিক্টলি ভেজিটেরিয়ান। ঠিক আছে, কিন্তু যারা মুসলিম ওনারা তো মোটামুটি প্রোটিনের উপরে থাকে, তাহলে এটা একটা ব্যাপার। তারপরে হলো যে মুসলিমদের সার্কামসেশন করে, ফলে তাদের কিছু যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজ গুলো এগুলো কম হয়। ঠিক আছে, তারপর হচ্ছে বিভিন্ন কার্সিনোমা, সার্ভাইকাল কার্সিনোমা, এগুলো কম হয়। তাহলে এই যে রিলিজিয়নের একটা ইম্পর্টেন্স আছে। ঠিক আছে, তারপরে ডেট অ্যান্ড টাইম অফ অ্যাডমিশন, এটা তো আপনি লিখবেন, এটা ডকুমেন্টেশন। মুড অফ অ্যাডমিশন, মুড অফ অ্যাডমিশন মানে কি, উনি আপনার কাছে আউটডোর হয়ে আসছে নাকি ইমার্জেন্সি ডিপার্টমেন্ট হয়ে আসছে।
এটা একটা ইম্পর্টেন্ট। কেন? কারণ যে পেশেন্ট আপনার কাছে আউটডোর হয়ে আসবে, বুঝবেন পেশেন্টের সিমটমটা সিভিয়ার না। উনি প্রথমে আউটডোরে দেখিয়েছেন, সেখান থেকে ডক্টর বলেছে আপনার ভর্তি লাগবে, তারপর তিনি আসছে। আর যে পেশেন্টটা ইমার্জেন্সি হয়ে আসছে, তার মানে একটা পেশেন্ট ইমার্জেন্সিতে তখনই যাবেন যখন সেই সিমটমটা অনেক বেশি সিভিয়ার হবে। তাহলে মুড অফ অ্যাডমিশন ইন্ডিকেটস দ্য সিভিয়ারিটি অফ ইউর পেশেন্টস কন্ডিশন। ক্লিয়ার? তাহলে এই হলো একটা ব্যাপার। এবং আপনি পেশেন্টকে কখন দেখছেন, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এটার ইম্পর্টেন্সটা কি, যে পেশেন্ট কখন আসছে আপনি কখন দেখছেন, এটা হলো আসলে একটা লিগাল ইস্যু। যে পেশেন্ট আপনার কাছে 8টা বাজে, সকাল 8টা বাজে সিভিয়ার চেস্ট পেন নিয়ে আসছে, আপনি ওই পেশেন্টকে দেখতে গেছেন 9টা বাজে। ওই পেশেন্টের যদি কোনো ঝামেলা হয়, যদি আমাদের দেশে এগুলো হয় না, পেশেন্ট পার্টি যদি আপনার নামে কোনো ইস্যু মানে কেস করে, আপনি কিন্তু লায়াবল হবেন। একজন সিভিয়ার চেস্ট পেনের পেশেন্ট আপনি কেন 1 ঘন্টা করে দেখতে গেছেন, এটা একটা ইস্যু। তাহলে এই সব কিছুর এখানে যতগুলো পয়েন্ট আছে, এগুলোর কিছু পেশেন্ট ফ্যাক্টর আছে, কিছু ডক্টর সেফটি আছে, কিছু লিগাল ইস্যু আছে, মেডিকো লিগাল ইস্যু আছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন আলহামদুলিল্লাহ পার্টিকুলার্স অফ পেশেন্ট থেকে দেখলাম আমরা কি কি জানছি। পেশেন্টের জেন্ডার, এটা তো আমরা লিখবেনই স্বাভাবিক, মেল জেন্ডার, ফিমেল জেন্ডার, এটা হচ্ছে এপিডেমিওলজি। ডেভিডসন আপনারা ইনশাল্লাহ পরবর্তীতে যখন পড়া শুরু করবেন দেখবেন প্রত্যেকটা ডিজিজের একটা এইজ প্রিভ্যালেন্স আছে, যে এবং জেন্ডার প্রিভ্যালেন্স আছে, যে এটা কোন এইজের মানুষদের বেশি হয় এবং কোন জেন্ডারের মানুষদের বেশি হয়। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট। মেল ফিমেল, যেমন আমি যদি বলি যে ফিমেলদের মেনোপজের আগে কার্ডিয়াক প্রবলেম কম হয়, আর মেলদের কার্ডিয়াক প্রবলেম আর্লি এজে হইতে পারে। আবার ফিমেলদের পোস্ট মেনোপোজাল স্টেডে কার্ডিয়াক প্রবলেম মেলদের চাইতে আরো বেশি হয়। এটা ঠিক আছে, এরকম অনেক। তারপর এইজের ভিত্তিতে লিউকেমিয়া গুলো অল্প বয়সে বেশি হয়। ঠিক আছে, এরকম এইজের ভিত্তিতে আপনাকে বুঝতে হবে। একটা পেশেন্ট শ্বাসকষ্ট কাশি নিয়ে আসছে, এজ কম হলে আপনার একটা ডিডি থাকবে অ্যাজমা, এজ বেশি হলে একটা ডিডি থাকবে সিওপিডি। তাহলে এজ দিয়ে আপনি অনেক কিছু চিন্তা করে ফেলবেন। একটা বাচ্চা শ্বাসকষ্ট কাশি নিয়ে আসছে, এজ কম হলে আপনি চিন্তা করবেন এটা ব্রঙ্কিওলাইটিস, এজ বেশি হলে আপনি চিন্তা করবেন এটা অ্যাজমা কিনা। তাহলে এই যে এক একটা বেশি এইজের ভিত্তিতে আপনার পুরো ক্লিনিক্যাল প্রভিশনাল ডায়াগনোসিস ডিফারেন্সিয়ালস গুলো ভ্যারি করবে। তাহলে এগুলো হলো আমাদের ব্যাপারগুলো। এরপর আসেন প্রেজেন্টিং কমপ্লেইন্টস। আমরা ইনশাল্লাহ আর 15 মিনিটস কথা বলবো। তো প্রেজেন্টিং কমপ্লেন্টসে মনে রাখবেন, পেশেন্ট আপনাকে অনেক রকম কথা বলবে, এটা একটু ভালো করে খেয়াল করেন। সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা চিফ কমপ্লেন্টস এখন বলি না, প্রেজেন্টিং কমপ্লেন্টস বলি। কেন? চিফ কমপ্লেন্টস অনেকগুলো হতে পারে। যেমন মনে করেন আল্লাহ না করুক আমার ডায়াবেটিস আছে গত 10 বছর ধরে, আমার প্রেশার আছে গত 10 বছর ধরে। আচ্ছা, তাহলে এই যে ডায়াবেটিস এবং প্রেশার, এই দুটোকে কি আপনি ইগনোর করতে পারবেন? তাহলে এটাও তো চিফ কমপ্লেন্স, কিন্তু এগুলো তো 10 বছরের। এটার জন্য আমি আপনার চেম্বারে যাই নাই, আমি আপনার চেম্বারে গেছি আমার বুকে ব্যথার জন্য, আমার শ্বাসকষ্টের জন্য। তাহলে ডায়াবেটিস এবং হাইপারটেনশন এটা হলো চিফ কমপ্লেন্স। বাট প্রেজেন্টিং কমপ্লেন্স অর্থাৎ যেই সমস্যার জন্য আমি আপনার চেম্বারে গিয়েছি, আমি আর বাসায় থাকতে পারি নাই, সেটা হলো বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট। তাহলে চেস্ট পেন এবং ব্রেথলেসনেস হলো প্রেজেন্টিং কমপ্লেন্স। তাহলে বুঝতে পেরেছেন যে চিফ কমপ্লেন্স এবং প্রেজেন্টিং কমপ্লেন্স এর ডিফারেন্স কি? এটা হলো ব্যাপারটা। তাহলে রুগীকে আপনি কি বলবেন? রুগীকে আপনি বলবেন যে বাবা আপনার কি কষ্টের জন্য আজকে এই মুহূর্তে আপনি আমার কাছে এসেছেন। কথাটা ঠিক এইভাবে হবে যে বাবা কি কষ্টের জন্য, কি অসুবিধার জন্য আপনি আজকে এই মুহূর্তে আমার কাছে এসেছেন। তখন রুগী আপনাকে বলবে আমার শ্বাসকষ্ট আর বুকে ব্যথা। আর যদি বলেন কি অসুবিধা বলেন, তখন রুগী বলবে যে উল্টাপাল্টা যত কথা। যদি রুগী একটু সেটেল হয়, মানে ইমার্জেন্সি সিমটম হলে রুগী ঠিক জায়গা মতো কথা বলবে। কিন্তু রুগী যদি খুব সিভিয়ার সিমটমের না হয়, তখন বলবে আমার তো প্রেশার আছে, আমার তো ডায়াবেটিসও আছে, আমার মাঝে মাঝে একটু কোমরও ব্যথা করে। আপনি যখন এরপর এখন কি সমস্যা হচ্ছে সেটা বলেন, মানে এগুলো তো আপনার কাছে আছে আমি শুনবো, কিন্তু বিরক্ত হওয়া যাবে না। আবারও বলছে দূর ফালতু কথা রাখান তো, এখন কেন আসছেন। আমরা কথাগুলো এইভাবে বলি, এটা কোনোভাবেই এটা কাম্য নয়, কোনোভাবেই এটা এলাও না। আমরা ইনশাল্লাহ যারা থার্ড ইয়ার আছেন এখন থেকে এই অ্যাটিটিউডটা আপনার মধ্যে গ্রো করতে হবে, যে আপনি কখনো রাফ বিহেভিয়ার করতে পারবেন না। হ্যাঁ, এবং এই জিনিসটা চলে যাচ্ছে দেখে আমাদের রেসপেক্ট কমে যাচ্ছে। ঠিক আছে, আমি বলছি না যে একটু ওয়াইজ থাকতে হবে, ঠিক আছে, সিচুয়েশন ওয়াইজ এটা আলাদা কথা। তাহলে এটা হলো যে কি সমস্যার জন্য আপনি আমার কাছে এই মুহূর্তে আজকে এই মুহূর্তে আসছেন, তখন পেশেন্ট আপনাকে যেটা বলবে এটা হবে প্রেজেন্টিং কমপ্লেন্স। আচ্ছা, এখন পেশেন্ট প্রেজেন্টিং কমপ্লেন্স বলা শুরু করছে, যা শেষ হচ্ছে না, আপনি কি করবেন? মনে করেন উনি আপনাকে প্রেজেন্টিং কমপ্লেন্স বললো, সাপোজ ধরেন 10টা প্রেজেন্টিং কমপ্লেন্স বললো যে এই 10টা আমার সমস্যা। আচ্ছা ঠিক আছে, তখন আপনি যেটা করবেন মাথা ঠান্ডা রেখে, আচ্ছা বাবা আপনার তো এই 10টা সমস্যা, কিন্তু এই 10টার মধ্যে এমন 3টা বলেন যেটা আপনার সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে আপনার এই
কথাটা এইভাবে হবে, তখন উনি আপনাকে স্ক্রিন করে ফেলবে যে হ্যাঁ আমার কাশি এই আমার বুকে ব্যথা শ্বাসকষ্টটা বেশি কষ্ট দেয়, তখন আপনি বুঝিয়ে নেবেন ও আচ্ছা তাহলে যে বাবা আপনার এই যে কাশি বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট এটা কখন শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে, আমাকে একটু শুরু থেকে খুলে বলুন। কথাগুলো ভালো করে আপনি একটু লিখে রাখেন যে বাবা আপনার মানে প্রেজেন্টিং কমপ্লেক্স যেটা বললো এটা আপনি এভাবে বললেন যে বাবা আপনার যে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট এটা কখন শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে, আমাকে শুরু থেকে একটু খুলে বলুন। এটা বলে আপনি চুপ করে থাকবেন, আপনি আর কোনো কথা বলবেন না, আপনি একদম মিনিমাম 3 মিনিট চুপ করে থাকবেন, দেখি রুগী কতক্ষণ বলতে পারে। এটা একদম ওপেন কোয়েশ্চেন। এবং মনে রাখবেন এই 3 মিনিট হচ্ছে গোল্ডেন টাইম। এই 3 মিনিটেই রুগী সবচেয়ে অ্যাকুরেট ইনফরমেশন আপনাকে দিবে। আপনি এই সময় যদি একটু মনোযোগ হারিয়ে ফেলেন, একটু ইন্টারফেয়ার করেন, তাহলেই ঝামেলা হবে। রুগী বলতে থাকুক, রুগী আবার কি আম গাছ জাম গাছ যাই বলে আপনি চুপ করে থাকবেন। আপনি রুগী বলতেছে শুনলেন, আচ্ছা রুগী বলল হ্যাঁ স্যার আমার বুকে ব্যথাটা শুরু হয়েছিল আজকে 2 দিন আগে, একটু এটা ডান পাশে বুকে ব্যথাটা লাগে, সাথে একটু কাশিও আছে অল্প অল্প। বুকে ব্যথাটা কাশি দেওয়ার সময় অথবা বড় দম টানার সময় একটু বেশি লাগে, আর এর সাথে একটু মনে হয় অল্প অল্প গায়ে গায়ে জ্বরও আছে, আমি মাপি নাই আসলে। আর শ্বাসকষ্টটা স্যার গত 1 দিন থেকে একটু বেশি লাগে, এই আর কি আমার মেইন সমস্যা। দেখেন ঠিক মতো আমি 40 সেকেন্ডও কথা বললি নেই, তার মানে রুগীরাও এরকম। এরপর আপনি বলবেন আচ্ছা বাবা তার মানে আপনার বুকে ব্যথা শ্বাসকষ্ট সাথে একটু জ্বরও আছে বললেন, তাই তো? রুগী বললো জি স্যার। আচ্ছা আচ্ছা আপনি আমাকে আপনার বুকে ব্যথাটা নিয়ে বাবা একটু খুলে বলেন তো, বুকে ব্যথাটা মানে এটা কোন জায়গায়, ঠিক আমাকে একটা আঙ্গুল দিয়ে দেখান, এটা কিরকম আমাকে একটু খুলে বলেন। এরপরে রুগী দেখেন আমি তার 2টা সিমটম প্রথমে বের করে ফেলছি, একটা হলো চেস্ট পেইন, একটা হলো ব্রেথলেসনেস। তাহলে ওই 2টা সিমটম বের করে ফেলার পরে আমি এখন চেস্ট পেইন কি ইলাবোরেট করব, আমি এখন এই ব্রেথলেসনেসকে অর্থাৎ শ্বাসকষ্টটাকে ইলাবোরেট করব। তাহলে রুগীকে আবার ব্রেথলেস এই চেস্ট পেনটা নিয়ে রুগীকে ওপেন কোয়েশ্চেন। আচ্ছা তাহলে যেটা নিয়ে বলছিলাম যে তাহলে পেশেন্ট আমাকে এখন চেস্ট পেন নিয়ে যখন বললাম যে বাবা আমাকে একটু বুকে ব্যথা নিয়ে খুলে বলেন, তখন বললো যে স্যার আমার এই যে বুকের ডান পাশে উপরের দিকে ব্যথাটা আমি একটু শ্বাস বড় করে নেওয়ার সময় অথবা কাশি দেওয়ার সময় একটু বেশি লাগে। হ্যাঁ আর কিছু বলতে পারছেন। এবার আপনি ক্লোজ কোয়েশ্চেন করা শুরু করেন, আচ্ছা আপনার এই বুকে ব্যথাটা কিরকম, এটা কি সুই ফুটানোর মতো ব্যথা নাকি বুক চেপে ধরে আছে, কিরকম ব্যথা? তখন বললো যে স্যার সুই ফুটানোর ব্যথা, মনে হয় কেউ যেন ছুরি ঢুকাই দিচ্ছে। মানে দেখেন আমি একদম ডিরেক্ট ক্লোজ কোয়েশ্চেন করেছি। প্রথমে ওপেন কোয়েশ্চেন ক্লিনিক ম্যাকলিওডসে সরাসরি লেখা, ফলোড বাই ক্লোজড কোয়েশ্চেন, কারণ আমাকে এখন আর সময় নেই, আমাকে এখন আমার প্রভিশনালে রিচ করতে হবে, আমি তো ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো না। তাহলে এটা আমি ধরে ফেললাম যে এটা একটা প্লুরাইটিক চেস্ট পেন, যে সুই মানে স্ট্যাবিং পেইন, মানে ছুরি ঢুকিয়ে দিচ্ছে এরকম একটা ব্যথা। আচ্ছা এরপরের প্রশ্ন, আপনি ওই যে সক্রেটিস আর কি আপনার সাইড তারপর অনসেট, আচ্ছা এই ব্যথাটা বাবা আপনার কি হঠাৎ করে শুরু হয়ে গেছে, মানে এই যে যখন থেকে আপনার শ্বাসকষ্ট বুকে ব্যথা হঠাৎ করে শুরু হয়েছে না আস্তে আস্তে ব্যথাটা শুরু হয়েছে, যে প্রথমে অল্প এরপরে বাড়তেছে? তখন রুগী বলবে হ্যাঁ এটা স্যার আস্তে আস্তে শুরু হয়েছে এবং আস্তে আস্তে বাড়ছে। তাহলে এটা আপনি একটা অনসেটটা জানলেন, যে মোড অফ অনসেট এটা হলো গ্র্যাজুয়াল। ওকে এরপরে সক্রেটিস সি ক্রাইটেরিয়াটা বলে ফেলছে সে যে পেশেন্টের এটা হচ্ছে স্ট্যাবিং পেইন। আচ্ছা তারপরে হলো রেডিয়েশন, যে আপনি আবার মানে এগুলো আপনার মাথায় থাকবে। রেডিয়েশন যে বাবা এই ব্যথাটা কি ডানে বামে উপরে কোনো দিকে ছড়ায়, ডানে বামে উপরে কোনো দিকে ছড়ায় কি না? তখন রুগী বলবে জি স্যার এটা আমার ব্যথাটা একটু পিঠের দিকেও যায় আর বগলের দিকেও একটু আসে মনে হয়, মানে আপার জোনের দিকে একটু রেডিয়েশন হচ্ছে। ওকে গেল। এরপরে হচ্ছে সক্রেটিসের রেডিয়েশন কি বলে ক্রাইটেরিয়া, তারপরে হলো প্রথমে হচ্ছে সাইট, তারপর হলো অনসেট, ক্যারেক্টার, রেডিয়েশন, তারপর হলো অ্যাসোসিয়েটেড ফিচার এ দিয়ে। অর্থাৎ এটার সাথে আর কি অসুবিধা আছে একটা তো রুগী বলেই দিল, শ্বাসকষ্ট, সাথে আবার জিজ্ঞেস করেন এটার সাথে আপনি তো জানেন যে এটা দেখেন পেশেন্টের সিমটম শুনেই আমার মাথায় কি চলে আসছে, যেহেতু তার একটা রাইট সাইড অফ পেইন, প্রথমে আমার কার্ডিয়াক কজ মাথা থেকে বাদ হয়ে গেছে, তাহলে আমার মাথায় এখন ঘুরপাক খাচ্ছে যেটা মোস্ট প্রবাবলি ইট উইল বি নিউমোনিয়া, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। তাহলে আমি কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া অথবা এটা যেহেতু শর্ট ডিউরেশন তারপর আমি একটা ডিডি রাখতে পারি যে টিউবারকুলোসিস কিনা, ঠিক আছে? তাহলে আমি এখন নিউমোনিয়ার এই যে ফিচার্সগুলো ডেভিডসন আপনারা পড়বেন সেগুলো আমরা একটু সার্চ করছি, যে তাহলে তার এই ব্যথার সাথে আর কি অসুবিধা, তার একটা জ্বর আছে কিনা, তাহলে জ্বর নেন যে বাবা আপনার জ্বর আছে কিনা, হ্যাঁ স্যার জ্বর তো ছিল, মাপছেন কিনা, যদি না মাপে
তাহলে ওইটা আপনাকে ইন্ডিকেট করতে হবে যে নট ডকুমেন্টেড, অর্থাৎ নন ডকুমেন্টেড ফিভার। আপনি আবার জ্বরের দিকে চলে যাবেন না, জ্বরে আমরা পরে আসবো, আমরা পেইনে আসি। ওকে, তাহলে অ্যাসোসিয়েটেড ফিচার আমরা ব্রেথলেসনেস এবং কাফিং পেলাম, যে তার এই ব্যথার সাথে একটু কাশি আছে, কাশির সাথে একটু কফ যায়, তাহলে প্রোডাক্টিভ কাফ। ঠিক আছে, ওকে, তাহলে দ্য চেস্ট পেইন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ব্রেথলেসনেস অ্যান্ড প্রোডাক্টিভ কাফ। ঠিক আছে, এই কথাটা ওই যে যখন স্যালিন ফিচার বলবেন তখন এইভাবে বলতে হবে। তাহলে অ্যাসোসিয়েটেড ফিচার গেল। এরপর আসেন টাইমিং। টাইমিং, যে বাবা আপনার বুকে ব্যথাটা এটা মানে কি দিন রাত সব সময় থাকে নাকি মানে কখন বেশি লাগে এটা, তখন পেশেন্ট আপনাকে বলবে যে স্যার না, এটা তো আমার সব সময় থাকে না, এটা আমার যখন কাশি দিতে যাই অথবা বড় করে শ্বাস নিতে যাই তখন আমার একটু বেশি লাগে, অথবা রাত্রে শোয়ার সময় শ্বাস নিতে একটু বেশি কষ্ট হয়, তখন এই কথাটা আপনাকে বলবো। তাহলে এটা আপনি বলেন যে টাইমিংটা কী হবে, তাহলে এখানে টাইমিংটা হচ্ছে ইন্টারমিটেন্ট, এটা কিন্তু পারসিস্টেন্ট না তার ব্যথাটা, ইন্টারমিটেন্ট পেইনটা। ওকে, এরপরে আসেন যে তাহলে অ্যাসোসিয়েটেড গেল, টাইমিং গেল, তারপরে দিয়ে সক্রেটিসের দিয়ে এক্সাসারবেটিং ফ্যাক্টরস। তাহলে ব্যথাটা কখন বেশি লাগে এটার প্রশ্ন করার দরকার না, রুগী বলেই দিছে যে ডিউরিং ডিপ ব্রেথ এবং কাফিং, তার মানে এটা টিপিক্যাল একটা প্লুরাইটিক চেস্ট পেন। তাহলে এক্সাসারবেটেড বাই টেকিং ডিপ ব্রেথ অ্যান্ড কাফিং, এটা হলো গেল। এরপর হচ্ছে রিলিভিং ফ্যাক্টর, তাহলে যে বাবা আপনার ব্যথাটা কী করলে কমে, অথবা এই ব্যথাটা যখন আসে তখন আপনি কী করেন, তখন রুগী বললো যে এটা নাপা প্যারাসিটামল খাইলে একটু কম লাগে, অথবা শ্বাস একটু ছোটো ছোটো করে নিলে কম লাগে, তাহলে এটা একটা রিলিভিং বাই, এটা আপনি পেলেন যে শ্যালো ব্রিদিং। আচ্ছা, এবং অ্যান্ড সাম এক্সটেন্ট রিলিভ বাই টেকিং প্যারাসিটামল, তাহলে এটা একটা গেল। তাহলে আমরা এক্সাসারবেটিং ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর পেলাম, আর শেষে সক্রেটিসের দিয়ে হলো সিভিয়ারিটি। তাহলে এই ব্যথা সিভিয়ারিটি আপনি কীভাবে বুঝবেন, এটা হচ্ছে আমরা একটা সাবজেক্টিভ স্কেলিং করি, যে আমরা রুগীকে বলবো যে মনে করেন 0 থেকে 10, 10 মানে হলো তীব্র ব্যথা, সবচেয়ে ব্যথার একদম হাইয়েস্ট পয়েন্ট, আর 0 হলো ব্যথার একদম লোয়েস্ট পয়েন্ট। তাহলে আপনার এই বুকে ব্যথাটাকে আপনি 0 থেকে 10-এর মধ্যে কত দিবেন, এটা বলে রুগী বলবে এটা হবে স্যার 7। তাহলে এইভাবে আমরা একটা রিডিং করি, এটা খুব সুন্দর করে, আমি যে কথাটা বললাম এটা ম্যাকলিওডের কথা, ম্যাকলিওডের কথাটা এইভাবে বলা আছে। তাহলে যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে দেখেন এই যে একটা চেস্ট পেইন, এটাকে আমরা সক্রেটিস দিয়ে ক্ল্যারিফাই করলাম, এই জিনিসটাই আপনাকে বারবার পেশেন্টের সামনে এটাকে অ্যাপ্লাই করে জানতে হবে। দেখেন এটা এই যে ম্যাকলিওডে লেখা আছে, এই যে সাইট, অনসেট, ক্যারেক্টার, রেডিয়েশন, অ্যাসোসিয়েটেড সিমটমস, টাইমিং, টাইমিংয়ের মধ্যে ওই যে যেটা বললাম ডিউরেশন, ইন্টারমিটেন্ট না পারসিস্টেন্ট নাকি ফ্লাকচুয়েটিং, বাড়ে কমে, এইটা প্যাটার্ন, এগুলো নিয়ে। তারপর এক্সাসারবেটিং অ্যান্ড রিলিভিং ফ্যাক্টর, শেষে ছিল সিভিয়ারিটি। সিভিয়ারিটিতে আমরা যেটা বললাম 0 থেকে 10 একটা স্কেলিং করব, এবং এটা সাবজেক্টিভ, এক এক রুগী এক এক রকম বলবে। একজন ফিমেল পেশেন্ট আপনাকে ব্যথাটা অনেক বেশি বলবে স্যার 10-এর মধ্যে আমার এটা 8 আছে। আরেকজন মেল পেশেন্ট মনে করেন সহ্য একটু বেশি, সে ব্যথা একই রকম ব্যথা, কিন্তু ওই মেল পেশেন্ট আপনাকে বলছে স্যার 4-5 হবে, এরকম হবে। ঠিক আছে, তাহলে এরকম হতে পারে। তাহলে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, কারণ কথাটা হচ্ছে সাবজেক্টিভ। তাহলে যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ এই জিনিসগুলোই আপনাদেরকে ইন ডিটেলস ইনশাল্লাহ একদম, যে একটা চেস্ট পেন নিয়ে আসলে আপনি এই 10টা প্রশ্ন করবেন, একটা শ্বাসকষ্ট নিয়ে আসলে আপনি এই 15টা প্রশ্ন করবেন, এভাবে আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা তৌফিক দিলে আপনাদেরকে পড়াবো। তাহলে দেখেন আমি আপনাদেরকে এখন জাস্ট একটু সাম আপ করছি, আমরা স্কেলিটনটা দিচ্ছি আপনাদেরকে, পরে আমরা ফ্লেশেস অ্যাড করবো ইনশাল্লাহ। তাহলে আসেন আমরা চেস্ট পেনটাকে ক্ল্যারিফাই করলাম। তাহলে দেখেন আমার অ্যাপ্রোচটা ছিল কি, প্রথমে ওপেন কোয়েশ্চেন, যে বাবা আপনার কী সমস্যা, শুরু থেকে একটু খুলে বলেন, মানে আমি একটু শুনি। তাহলে এরপর আমি করলাম কি, ওইখান থেকে আমি 3টা সিমটম বেছে নিলাম, যে বুকে ব্যথা, শ্বাসকষ্ট, কাশি। এবার ওই সিমটমটা থেকে আচ্ছা বাবা আপনার বুকে ব্যথাটা কেমন বলেন তো আমাকে, এটা নিয়ে একটু খুলে বলুন তো। এবার আবার একটা ওপেন কোয়েশ্চেন দিলাম, রুগী ওইটা নিয়ে আমাকে আবার একটু 20-30 সেকেন্ড বললো। তারপর আমি আবার ওইখান থেকে আবার ক্লোজ কোয়েশ্চেন শুরু, বুকে ব্যথাটা কোথায়, কোনো দিকে যায় কি না, সাথে আর কি কি অসুবিধা আছে, কি করলে বেশি লাগে, কি করলে কম লাগে, দিনের কোন সময়টা বেশি হয়, কমানোর জন্য কি করে, এটা তীব্রতা কেমন, শ্বাসকষ্টটা কখন বেশি হয়, কি করলে শ্বাসকষ্টটা কম হয়, এরকম শ্বাসকষ্ট আগে ছিল কি না, শ্বাসকষ্টের সাথে কী অসুবিধা আছে, শুইলে শ্বাসকষ্ট লাগে কি না, মাঝে মাঝে রাতে ঘুম থেকে শ্বাসকষ্টে ঘুম ভেঙে যায় কি না, এই যে একটা ব্রেথলেসনেস থেকে কী কী প্রশ্ন করব, এগুলো আমরা ইনশাল্লাহ পরে পয়েন্ট আউট করে করে পড়া। আমি আপনাদের জাস্ট বলছি অ্যাপ্রোচটা, হাউ উইল ইউ অ্যাপ্রোচ টু এ সিমটম, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই হলো বিষয়টা। তাহলে এইভাবে করে আমরা আলহামদুলিল্লাহ হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটাকে প্রেজেন্টিং কমপ্লেন্সে আমরা, তাহলে দেখেন প্রেজেন্টিং কমপ্লেন্সে আমরা পেশেন্টের সিমটমটাকে সর্ট আউট করে ফেললাম, যে তার চেস্ট পেইন, ব্রেথলেসনেস, কাফিং ছিল। আর এই যে এতক্ষণ যে কথা বললাম, চেস্ট পেইন ইলাবোরেট করলাম, তারপরে ব্রেথলেসনেস ইলাবোরেট করলাম,
কাফিংটা ইলাবোরেট করলাম, কাশি কয়দিন ধরে, কাশিটা শুকনা না কফ যায়, কফ গেলে দিনে কতটুকু যায়, আধা চামচ, 1 চামচ, আধা কাপ না 1 কাপ, কফের কালারটা কি, সাদা, হলুদ না সবুজ না হলদে সবুজ, কাশির সাথে রক্ত গেছে কি না, গেলে সেটা কি কফের সাথে মিশে গেছে না তাজা গেছে, গেলে সেটা আনুমানিক কি আধা চামচ গেছে না 1 চামচ গেছে, হ্যাঁ এরকম এই জিনিসগুলো আমরা জিজ্ঞেস করে করে এই যে ইলাবোরেট করছি, অর্থাৎ প্রেজেন্টিং কমপ্লেন্স, এই যে চেস্ট পেনটাকে ইলাবোরেট করছি এটা হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, এই যে ব্রেথলেসনেসটাকে ইলাবোরেট করছি এটা হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, এই যে কাফিংটাকে ইলাবোরেট করছি এটা হলো হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। তাহলে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস হলো ইলাবোরেশন অফ প্রেজেন্টিং কমপ্লেন্স, এটা তাফসিরটাই হলো হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। সাথে সাথে মনে রাখবেন হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের সময় আমার মাথায় একটা জিনিসে ঘুরপাক খাবে যে আমি রোগীর প্রেজেন্টিং কমপ্লেন শুনে আমার মাথায় কিছু ডিডি সেট করে ফেলতে হবে, যে যেই পেশেন্টের কাশি, কফ, সাথে হলো বুকে ব্যথা, শ্বাসকষ্ট আছে, তার মানে আমার মাথায় ডিডি চলে আসলো যে এটা নিউমোনিয়া হতে পারে, এটা সিওপিডি হতে পারে, এটা অ্যাজমা হতে পারে, এটা টিউবারকুলোসিস হতে পারে। তাহলে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস নেওয়ার সময় আপনাকে এই যে 4টা ডিডি বললাম, এই 4টা ডিডি থেকে 3টাকে বাদ দিয়ে পেশেন্টের যদি জ্বর থাকে তাহলে নিউমোনিয়াটা সবার উপরে চলে আসবে, যে নিউমোনিয়া হওয়ার পসিবিলিটি বেশি। পেশেন্টের যদি জ্বর না থাকে, পেশেন্ট যদি অল্প বয়স্ক হয়, পেশেন্টের প্রায়ই এরকম কাশি, শ্বাস টান উঠে, যেটা ব্রঙ্কোডাইলেটর ইনহেলার দিলে কমে, বয়স কম, সাথে নাকে সর্দি টর্দি আসে, এই যে দেখেন আমি প্রত্যেকটা কথা বলতেছি না, এগুলো কিন্তু আপনি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে পেশেন্টের থেকে নেবেন। তাহলে এগুলো থাকলে আপনার পেশেন্টের ব্রঙ্কিয়াল অ্যাজমা হওয়ার চান্স বেশি, পেশেন্টের বয়স বেশি, পেশেন্ট স্মোকার, ঠিক আছে, এবং পেশেন্টের দেখতেছেন যে দেখেই মনে হচ্ছে যে তার ওভারঅল যে এক্সট্রা, এটাকে কি বলি আমরা, অ্যাক্সেসরি রেসপিরেটরি মাসেলগুলো ইনভলভ, হ্যাঁ, এবং লং টাইম স্মোকার, মেল পেশেন্ট, তাহলে আপনার মাথা থাকবে এটা পেশেন্টের বয়স বেশি, হ্যাঁ মেল, তাহলে এটা দেখে আপনার মাথা থাকবে যে এটা সিওপিডি হওয়ার রিস্ক বেশি, ঠিক আছে কিনা, এটা এরকম। তারপর টিউবারকুলোসিস হলো পেশেন্টের বয়স কম, টিবি এক্সপোজার হিস্ট্রি আছে কিনা, হ্যাঁ এই জাতীয় ওয়েট লস, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, এগুলো আছে কিনা, অ্যানোরেক্সিয়া, লস অফ অ্যাপেটাইট, এই হিস্ট্রিগুলো থাকলে পেশেন্টের পালমোনারি টিউবারকুলোসিস, অর্থাৎ হিস্ট্রিটা যদি ক্রনিক হয় যে মোর দ্যান 3 উইকস কাফ, তাহলে টিবির দিকে বেশি যাবে, আর এটা যদি 3-4 দিনের কাশি হয় নিউমোনিয়ার দিকে যাবে, ঠিক আছে। তাহলে এই যে দেখেন এই যে কোন সিমটমটা থাকলে কি চিন্তা করবেন, এগুলা মাথায় রেখেই তাহলে পালমোনারি টিউবারকুলোসিস, অ্যাজমা, সিওপিডি, নিউমোনিয়া, এই 4টাকে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে আপনাকে একটা প্রভিশনাল হিসেবে রাখবেন যে আমার পেশেন্টের নিউমোনিয়া, এটা প্রভিশনাল। তাহলে এই যে নিউমোনিয়া, এটার জন্য আপনার কী কী হিস্ট্রি নেবেন, কী কী জিজ্ঞেস করবেন, এই কাজগুলোই আপনি এই হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস বক্সে করবেন। আর আপনার পেশেন্টের এই সিমটমগুলো, এই প্রেজেন্টিং কমপ্লেন্টসগুলো সিওপিডি না, এটার জন্য কিছু কথা আপনি এখানে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে নেবেন। এটা অ্যাজমা না, এটার এই প্রশ্নগুলো আপনি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে নেবেন। এটা নিউমোনিয়া না, এটার হিস্ট্রিটা আপনি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে নেবেন, ঠিক আছে। তাহলে এই যে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের মেইন কাজ হলো হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস শেষে আপনাকে একটা প্রভিশনাল ডায়াগনোসিস বের করে ফেলতে হবে। সো মাই প্রভিশনাল ডায়াগনোসিস ইজ community acquired pneumonia, so my provisional diagnosis is pulmonary tuberculosis, so my provisional diagnosis is acute exacerbation of COPD অথবা acute exacerbation of asthma। এটা আপনি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস বলার পর আপনাকে বলে ফেলতে হবে, ক্লিয়ার। আচ্ছা, হিস্ট্রি অফ পাস্ট ইলনেসে আমরা পেশেন্টের এনি মেজর ইলনেস দেখি যে তার ছোটোবেলা থেকে কোনো সমস্যা আছে কিনা, যেমন ছোটোবেলা থেকে তার এরকম হইতে পারে যে নেফ্রোটিক সিনড্রোম, যে বাচ্চার মাকে জিজ্ঞেস করলেন যদি বাচ্চা পেশেন্ট হয় যে আপনার এই, অথবা এমনও হতে পারে যে 4-5 বছর বয়সে চার হয়েছে, পেশেন্টের এখন ওই মেমোরিটা মনেও নাই, তখন ওই যে পেশেন্টের থেকে পারমিশন নিয়ে যে আমি আপনার রোগের ব্যাপারে আপনার আম্মুর সাথে একটু কথা বলতে চাচ্ছি, তা আম্মুকে জিজ্ঞেস করে যে আপনার বাচ্চা ছোটোবেলা কি কোনো রোগ হয়েছিল কিনা, যে চেহারাটা ফুলে গেছে, পাটা সব ফুলে গেছে, নেফ্রোটিক সিনড্রোম আছে কিনা একটু জিজ্ঞেস করতেই পারেন, অথবা গ্লোমেরুলার নেফ্রাইটিস ছিল কিনা জিজ্ঞেস করতে পারেন, প্রেশার অনেক বেড়ে গেছে বাচ্চা বয়সে এরকম হয়েছিল কিনা এগুলো জিজ্ঞেস করা, অথবা কাঁদলে শরীর চেহারা নীল হয়ে যেত, ভালভুলার হার্ট ডিজিজের কোনো হিস্ট্রি আছে কিনা, ঠিক আছে, সায়ানোটিক স্পেল ছিল কিনা, এগুলো একটু জিজ্ঞেস করা। তারপরে আমরা এই জিনিসটা একটু নিলাম। আমরা সবচেয়ে কমনলি যেটা নিই প্রেশার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, আগে কখনো টিবি হয়েছিল কিনা, পেশেন্টের অ্যাজমা আছে কিনা, সিওপিডি আছে কিনা, হার্টের অসুখ, ব্রেনের অসুখ আছে কিনা, কখনো স্ট্রোক হয়েছে কিনা। এখন রুগীর এখানে একটা ঝামেলা পাকায়, ওরা হার্ট অ্যাটাককে বলে স্ট্রোক আর ব্রেন স্ট্রোককে বলে ব্রেন অ্যাটাক।
এই কারণে রুগীকে জিজ্ঞেস করবেন আপনার বুকে কোনো সমস্যা আছে, মানে হার্টের অসুখ আছে কিনা এটা জিজ্ঞেস করবেন, হার্ট অ্যাটাক বলবেন না, হার্টের অসুখ আছে কিনা, অথবা তীব্র বুকে ব্যথা, শ্বাসকষ্ট, শরীর ঘাম দিছে, কখনো হার্টের ওয়ার্ডে ভর্তি ছিলেন, নাভির গোড়ায় ইনজেকশন দিছে কিনা, এইভাবে কথা বললে রুগীরা ধরতে পারে। আমি এরকম আলহামদুলিল্লাহ অনেক পেশেন্ট পাইছি হার্ট অ্যাটাক বললে বুঝে না, যখন বলি নাভির গোড়ায় ইনজেকশন দিছে কিনা, হ্যাঁ স্যার দিছিল 2-3 বছর আগে এরকম এক তীব্র শ্বাসকষ্ট ভর্তি হয়েছে, নাভির গোড়ায় এই 6টা ইনজেকশন দিছে, এইভাবে বলে। তখন আপনি বুঝতে হবে যে তার কোনো একটা অ্যাকিউট করোনারি সিনড্রোম ছিল কিনা। অথবা আপনার এরকম ওই যে হিস্ট্রি নেওয়ার সময় এগুলো আপনি জিজ্ঞেস করবেন যে হাঁটাহাঁটি করলে দম উঠে কিনা, শ্বাসকষ্ট উঠে কিনা, বুকে ব্যথা উঠে কিনা, অথবা জিহ্বার নিচে কোনো স্প্রে দেন কিনা বুকে ব্যথা উঠলে, এগুলো দিয়ে আপনি বুঝে ফেলবেন যে পেশেন্টের হিস্ট্রি অফ পাস্ট ইলনেসে কোনো ইস্কেমিক হার্ট ডিজিজ আছে কিনা, বডির কোনো পাশ অবশ হয়ে গিয়েছিল কিনা, এটা দিয়ে আপনি বুঝবেন তার কোনো স্ট্রোক ছিল কিনা, রিউম্যাটিক ফিভার, যে আপনার জয়েন্টে কোনো ব্যথা আছে কিনা দীর্ঘদিনের, কোনো ওষুধ খায় কিনা স্টেরয়েড। তাহলে রিউম্যাটিক ফিভার যার আছে হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, ওই পেশেন্ট নিশ্চয়ই ব্যথার ওষুধ খেয়েছে, ফার্মাসিতে গিয়ে কোটান, স্টেরয়েড এগুলো খেয়েছিল, ফলে এখন পেশেন্টের স্টেরয়েড ইনডিউসড টক্সিসিটি থাকবে, অথবা স্টেরয়েড উইথড্রোয়াল সাইন সিমটমসগুলো আমরা পেতে পারি। তাহলে হিস্ট্রি অফ পাস্ট ইলনেসে প্রেশার, ডায়াবেটিস, টিউবারকুলোসিস, অ্যাজমা, সিওপিডি, আইএসডি, স্ট্রোক এগুলো মাস্ট ম্যান্ডাটরি। সাথে সিকেডি, সিএলডির কোনো হিস্ট্রি আছে কিনা, মেজর ইলনেস আছে কিনা, এগুলো আপনারা একটু জিজ্ঞেস করবেন। ক্লিয়ার? তাহলে হিস্ট্রি অফ পাস্ট ইলনেসটা এগুলো আমরা দেখব। এটার ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্স হলো একটা পেশেন্ট আপনার কাছে আসছে যে স্যার আমার হাত পা অবশ হয়ে আসে, আমি 10-15 মিনিট হাঁটলে আর হাঁটতে পারি না, পা ব্যথায় বন্ধ হয়ে যায়। পেশেন্টের পাস্ট হিস্ট্রি হলো হাইপারটেনসিভ, ডায়াবেটিক, তাহলে এটা কি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ? হাইপারটেনশন, ডায়াবেটিস যার আছে তার তো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ ডেভেলপ করছে, সেখান থেকে তার ইন্টারমিটেন্ট ক্লডিকেশন হচ্ছে। তাহলে দেখেন হিস্ট্রি অফ পাস্ট ইলনেস আপনাকে একটা ক্লু দিচ্ছে। তাহলে যেই পেশেন্টের বুকে ব্যথা, শ্বাসকষ্ট, পেশেন্টের আগে থেকে প্রেশার, ডায়াবেটিস, পেশেন্ট নিয়মিত প্রেশারের ওষুধ খায় না, ডায়াবেটিস কন্ট্রোল করে না, তাহলে তার এই বুকে ব্যথাটা এমআই হওয়ার রিস্ক অনেক বেশি, অথবা অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার এএলভিএফ হওয়ার চান্স বেশি। যেই পেশেন্টের রিউম্যাটিক ফিভারের হিস্ট্রি আছে, পেশেন্ট এখন আমার কাছে শ্বাসকষ্ট নিয়ে আসছে, এই পেশেন্টের মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন, সেখান থেকে এই আপনার ভালভুলার হার্ট ডিজিজ হয়ে তার বাইভেন্ট্রিকুলার ফেলিউর ডেভেলপ করছে, অথবা পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করছে। কথা বুঝতে পারছেন? তাহলে দেখেন এই জিনিসগুলো নিয়ে আপনারা অস্থির হবেন। আমি ক্লাসটা নিচ্ছি এমন মাইন্ডসেট রেখে যে আমার ক্লাসের ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে দ্য মোস্ট বিগিনার থার্ড ইয়ার স্টুডেন্ট। সো আমি আপনাদেরকে বেশি হাই থটের কথাবার্তা বলতে চাচ্ছি না, আমি আপনাদের কথা মাথা রেখেই ইনফরমেশনগুলো ওইভাবে বলার চেষ্টা করছি। তাহলে দেখেন এই জিনিসগুলো আপনারা পড়তে পড়তে চলে আসবে, আপনারা এখন অস্থির হবেন না যে ভাইয়া কী বলছি, এগুলো তো কিছুই মাথায় ধরতেছে না। সময়ের সাথে সাথে ইনশাল্লাহ ধরে ফেলবেন। যখন সিস্টেম ওয়াইজ পড়াবো অল্প অল্প করে, আমি আবারও বলছি, আমি শুরুতেই বলেছি যে হিস্ট্রি টেকিং কবরে যাওয়ার আগ পর্যন্ত শিখতে হবে। সো আমি আপনাকে এখন এই একটা কোর্সে, এই 1 বছরের একটা কোর্সে আমি আপনাকে পুরো ডেভিডসন, হ্যারিসন একদম প্রফেসর লেভেল, আমি নিজেও অতটুকু জানি না, পড়াইতে পারবো না। আমি আপনাদেরকে একটা স্কেলেটন রেডি করে দিচ্ছি, যাতে ইনশাল্লাহ আপনার এই সময়ের বেস্ট যতটুকু জানা দরকার ততটুকু ইনশাল্লাহ আমার ক্লাস থেকে জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে এই জিনিসগুলোর কারণে হিস্ট্রি অফ পাস্ট ইলনেস ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন আমরা ড্রাগ এবং ট্রিটমেন্ট হিস্ট্রি। এটার জন্য আমরা ম্যাকলিওডের এই বক্সটা আপনাদেরকে একটু দেখাই যে আপনার একটা ড্রাগ হিস্ট্রি, আমরা যেটা খুব বাজে, ড্রাগ হিস্ট্রিটা সবচেয়ে বাজে নেই, আমরা দেখবেন ড্রাগ হিস্ট্রিটা আমরা এইভাবে নিতে হবে যে ড্রাগসের নাম কি, কি ড্রাগস উনি নেয়, যেমন অ্যাসপিরিন, এটা কত ডোজ উনি নেয়, 75 মিলিগ্রাম দিনে একবার, এটা কত বছর ধরে উনি নেয়, এটা ওনাকে কেন দেয়া হয়েছিল, এতটুকু জানলে হবে, সাইড এফেক্টটা না জানলেও হবে। তাহলে মনে করেন আপনি কি কোনো ওষুধ খান বাবা? জি। কি খান? স্যার এটা তো বলতে পারতেছি না। আচ্ছা, কোনো ছবি আছে বা ওষুধের পাতা নিয়ে আসছেন, পাতাটা দেখান, পাতাটা বের করলো, আপনি দেখলেন পাতার গায়ে লেখা ইকোস্প্রিন। আচ্ছা, তো বাবা এটা কয় বছর ধরে খাচ্ছেন? স্যার এটা তো গত 5 বছর ধরেই খাচ্ছি। দিনে কয়টা করে খান? আপনি জানেন এটা একটা করে খায়, কিন্তু রুগী তো 2টাও খেতে পারে, এখানে জিজ্ঞেস করতে হবে যে এটা কয়টা করে খান? এটা স্যার একটা করে খাই। কয় বছর বললো? 5 বছর বললো। এটা আপনাকে কেন দিছিল বাবা? কি অসুবিধার পর থেকে এটা খাওয়া শুরু করছেন? স্যার একবার এরকম বুকে একটু ব্যথা হয়েছিল, এক ডাক্তার সাহেবের কাছে গেছিলাম, কিছু পরীক্ষা নিরীক্ষা করে বলছে হার্টের রোগ আছে, এরপর থেকে স্যার এটা আমাকে দিছে, আমি খাচ্ছি। এটা কি নিয়মিত খান? হ্যাঁ স্যার নিয়মিতই খাই, বন্ধ দিই না। আর সাইড ইফেক্ট জিজ্ঞেস করলে এটা খাওয়ার পর আপনাকে জানতে হবে তাহলে যে অ্যাসপিরিনের প্রথম সাইড ইফেক্ট হলো বুকে জ্বালা পড়া, ডিসপেপসিয়া হবে। হ্যাঁ, আপনার কি এটা খাওয়ার পরে কোনো অসুবিধা লাগে? আপনি ডিরেক্ট বলে দিয়ে না যে স্যার যে বাবা আপনার কি এটা খাওয়ার পরে জ্বালা পড়া করে কিনা, এভাবে ডিরেক্ট বললে ঝামেলা। আপনার এই ওষুধ খেয়ে কি কোনো মানে সাইড ইফেক্ট মনে হয়, মানে বেগতিক মনে হয় কিনা, কোনো অসুবিধা লাগে কিনা,
না স্যার কোনো অসুবিধা তো লাগতেছে না, তাহলে ঠিক আছে। তাহলে এই জিনিসটা, তাহলে একটা ড্রাগ হিস্ট্রি নেওয়ার সময় আমরা কয়টা পয়েন্ট নিলাম? ড্রাগের নাম 1 নম্বর, 2 নম্বর ডোজ, 3 নম্বর ডিউরেশন, 4 নম্বর ইন্ডিকেশন, 5 নম্বর সাইড ইফেক্ট। তাহলে আমরা 5টা হিস্ট্রি একটা ড্রাগ হিস্ট্রিতে আমরা বলবো, তাহলে এটা আমরা লিখবো। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে একটা ড্রাগ হিস্ট্রি আমরা কীভাবে নিব? ম্যাকলিওডে খুব সুন্দর করে দেওয়া আছে। ড্রাগ হিস্ট্রির অনেক ইম্পর্টেন্স আছে, কারণ আমি আপনাদেরকে আবার বলে রাখি, আপনাদের চেম্বারে বয়স্ক রুগী আসলে তাদের সিমটমের 50% হচ্ছে ড্রাগের সাইড ইফেক্ট, না হলে ড্রাগ অ্যাডুকুয়েটলি নিচ্ছে না। মানে কোনো বয়স্ক পেশেন্টের ড্রাগ ইনডিউস সাইড এফেক্টের রিস্ক অনেক বেশি। যেমন আমার চেম্বারে আমি বাচ্চা পেশেন্টদেরকে অ্যামোক্সিসিলিন ক্ল্যাবুলিনিক অ্যাসিড দিই না, আমি যাকেই দিছি আমি এখন অল্টারনেটিভ এজেন্ট দিই, এটা দিলেই ডায়রিয়া হবে। হ্যাঁ, ফোন দিছে স্যার কী অসুবিধা? স্যার আমার বাচ্চা তো কালকে থেকে ডায়রিয়া শুরু হয়ে গেছে, এখন আমি কী করবো, কোনো অ্যান্টিবায়োটিক দিবেন কিনা স্যার? রুগী এভাবেই বলে ডিরেক্ট। আমি বলি আপনার বাচ্চাকে কী মেডিসিন খাচ্ছে এখন? স্যার ও তো আমি ব্র্যান্ড নেমটা বলছি না, যে অ্যামোক্সিসিলিন ক্ল্যাবুলিনিক অ্যাসিড এই সিরাপটা পাচ্ছে। আমি আস্তে করে ওইটা এখন বন্ধ রাখেন, ওইটা এখন বন্ধ রাখেন, অস্থির হওয়ার কিছু নাই। আপনি বাচ্চার প্রস্রাব কয়বার হয় একটু খেয়াল রাখেন, 5-6বারের উপরে হয় কি না। বাচ্চাকে প্রতিবার ওয়াশরুম হলেই আপনি 20 থেকে 30 চামচ করে ওজন হিসাব করে যেটা বলা দরকার স্যালাইনের পানি খাওয়ান, ঠিক আছে? এভাবে বলে দিই। তাহলে দেখ এরপরে ফোন, হ্যাঁ কী অবস্থা এখন? স্যার ঠিক হয়ে গেছে ডায়রিয়া। তাহলে এটা তো ড্রাগ ইনডিউস ডায়রিয়া ছিল, ক্ল্যাবুলিনিক অ্যাসিডের কারণে পেশেন্টের ডায়রিয়া হচ্ছিল। তাহলে আপনাকে ড্রাগ ইনডিউসড কজ, একটা পেশেন্টকে যখন মাল্টিপল ড্রাগের উপরে থাকে ড্রাগ ইনডিউসড কজ চিন্তা করতে হবে। আমি আপনাদেরকে আরেকটা বড় উদাহরণ দিই, ইনশাল্লাহ আপনারা বুঝে যাবেন। পেশেন্ট ছিল আমার আম্মু। আমি তখন মেডিকেলে মনে হয় ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে। আমার আম্মুর কাশি, এই কাশি যাচ্ছেই না, চেস্ট এক্সরে করা থেকে শুরু করে মানে এমটি টেস্ট, আপনার জিন এক্সপার্ট যা বলছে স্যাররা সব, কোনোভাবে কাশি যাচ্ছে না। কার্ডিওলজিস্ট স্যারের কাছে গেলাম, আমি স্যারের ফ্যান, এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আমি কার্ডিওলজি ক্যারিয়ার চুজ করার পিছনে স্যারের একটা মানে অবদান আছে। তো স্যারের কাছে যাওয়ার পরে স্যার জাস্ট ইকোস্প্রিন যে ওষুধ, এটা বন্ধ করে দিছে, এটা বন্ধ করে ক্লপিডোগ্রেলে সুইচ করছে, ঠিক আছে? এবং স্যারে বিটা ব্লকার, আমার আম্মু প্রোপানল পেত নন সিলেক্টিভ বিটা ব্লকার, ওটা বন্ধ করে স্যারে কী করলো, ওই এটা কি বলে ইভাব্রাডিন দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, কাশি গায়েব, এই এতদিনের কাশি নাই আর। তাহলে এটা তো ড্রাগ ইনডিউসড কাশি ছিল। ইকোস্প্রিন এটা আমার আম্মুর, পরে দেখা যাচ্ছে আমার আম্মুর একটা কাপ ভ্যারিয়েন্ট অ্যাজমা আছে। কাপ ভ্যারিয়েন্ট অ্যাজমাতে আপনি যদি অ্যাসপিরিন দেন, তারপরে নন সিলেক্টিভ বিটা ব্লকার দেন, এনএসএআইডস দেন, কাশিটা বেড়ে যাবে। তাহলে দেখেন, আপনি দুনিয়াদারি উল্টে ফেলতেছেন, কিন্তু আপনার পেশেন্টের ড্রাগ হিস্ট্রি চেক করলেন না, পেশেন্ট কী ড্রাগ পায়। তাহলে এটা আপনার অনেক বড় একটা ডিসক্রেডিট না? ডিসক্রেডিট। পেশেন্ট আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে সুস্থ। তাহলে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, ক্লিয়ার? তাহলে এই যে ড্রাগ হিস্ট্রির ইম্পর্টেন্সটা হলো এখানে, ঠিক আছে? বুঝতে পারলাম। আচ্ছা, তারপরে আসেন যে আপনি একটা ইয়াং পেশেন্ট আপনার কাছে হাইপার টেনশন নিয়ে আসলো, ইয়াং মেল পেশেন্ট, আপনি তাকে প্রেশারের জন্য শত শত ওষুধ বাদ দিয়ে দিলেন প্রোপানল। সে তার যে ইরেকটাইল ডিসফাংশন হয়ে তার যে ম্যারিটাল লাইফ হ্যাম্পার হচ্ছে। আপনি একটা পেশেন্ট, ইয়াং পেশেন্টকে দিয়ে দিয়েছেন এসএসআরআই, তার ম্যারিটাল লাইফ হ্যাম্পার হবে। তাহলে দেখেন, এসএসআরআই দেওয়ার আগে আপনাকে জিজ্ঞেস করতে হবে না পেশেন্ট বিবাহিত না অবিবাহিত? ম্যারিটাল স্ট্যাটাসের ইম্পর্টেন্স আরেকটা দেখেন। তাহলে এই যে আপনি কি ড্রাগ দিবেন না, সে কি ড্রাগ পাচ্ছে, একটা পেশেন্ট ইনফার্টিলিটি নিয়ে আসলো, পেশেন্টের ড্রাগ হিস্ট্রি চেক করো না, সে বছর পর বছর সে এসএসআরআই পাচ্ছে, হ্যাঁ, মেল পেশেন্ট। তাহলে এই যে দেখেন, ইনফার্টিলিটি সব কিছু আমরা শুধু ফিমেলের দিকে চিন্তা করি। তার হাজব্যান্ড কী ড্রাগ খায়, কোনো ড্রাগ খায় কি না, কী ড্রাগ খায়, এগুলো আপনার ডায়াগনোসিসে হেল্প করবে। তাহলে এটার চেয়ে বড় ডিটেকটিভ আর কি হইতে পারে? একজন ডক্টর জাস্ট একজন গোয়েন্দা আপনার, এবং এই ভালো গোয়েন্দাগিরি করার জন্য আপনাকে ভালো নলেজ এবং প্র্যাকটিস লাগবে। আমি সবসময় বলি, উইদাউট প্র্যাকটিস আপনার নলেজের কোনো বেল নাই, আবার উইদাউট নলেজ আপনার এই প্র্যাকটিসের কোনো ভ্যালুই নেই, আপনি একজন জাস্ট কোয়াক। তাহলে নলেজ এবং প্র্যাকটিস যখন দুইটা একসাথে হবে, তখন ইউ উইল বি এ স্কিলড পারসন, তখন আপনার আসবে স্কিল, প্রফেশনাল স্কিল তৈরি হবে, নলেজ উইথ প্র্যাকটিস, ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আমরা থাকতে হবে। এরপরে আসেন, আপনি একটা পেশেন্টকে তার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে আসলো, আপনি দুম করে অ্যালার্জিক হিস্ট্রি চেক না করে দিয়ে দিলেন পেনিসিলিন দিয়ে দিলেন, অ্যামোক্সিসিলিন দিয়ে দিলেন। এরপরে পেশেন্ট একদম হাইপার সেন্সিটিভিটি নিয়ে অ্যানাফাইল্যাকটিক শক নিয়ে মেডিকেলে ভর্তি, মারা যায় অবস্থা, আল্লাহ না করুক। তাহলে এই যে একটা ড্রাগ হিস্ট্রি আপনাকে নিতে হবে। যেমন আমি এরকম অনেক পেশেন্ট পেয়েছি, ন্যাপ্রক্সেনের প্রতি তাদের কি আছে, হাইপার সেন্সিটিভিটি, একদম শেষ পর্যন্ত স্টেরয়েড দেওয়া লাগছে ইন্ট্রামাসকুলার,
ডেক্সামেথাসোন, ঠিক আছে। তাহলে এই যে তাহলে আপনি তাকে ন্যাপ্রোক্সেন দিবেন না, আপনি তাকে আরও অহরহ ওষুধ আছে, এসিক্লোফেনাক দেন, তাকে ডাইক্লোফেনাক দেন, তাকে আইবুপ্রোফেন দেন, ব্যথার ওষুধের তো অভাব নাই অ্যানাসাইডের, ঠিক আছে। তাহলে আপনি তাকে ন্যাপ্রোক্সেন দেবেন না। তাহলে ড্রাগ হিস্ট্রির কোনো ড্রাগ হিস্ট্রি নেওয়ার পর আপনাকে নিতে হবে তার কোনো অ্যালার্জিক হিস্ট্রি আছে কি না। অ্যালার্জিক হিস্ট্রি নেওয়ার সময় দুই ধরনের, একটা হচ্ছে ড্রাগ অ্যালার্জি, কোনো ওষুধ খেলে কি আপনার বাবা অ্যালার্জি হয়, যে কোনো ওষুধ খাওয়ার পরে গা চাকা চাকা হয়ে যায়, চুলকানি উঠে, মুখ ঠোঁট সব ফুলে যাচ্ছে, এরকম হয়েছিল কিনা কখনো? হ্যাঁ স্যার হয়েছিল একবার। কী ওষুধ নাম মনে আছে? না স্যার মনে নেই। ছবি আছে মোবাইলে? না মনে নেই। আপনার বাসার কেউ জানে? কারণ এটি ইম্পর্টেন্ট, আপনাকে নিতেই হবে, ইম্পর্টেন্ট। তাহলে যদি পেশেন্ট বলতে না পারে, তখন আমরা তো জানি যে কোন কোন ড্রাগসগুলো কমনলি অ্যালার্জি করে। যেমন অ্যান্টিবায়োটিকের মধ্যে পেনিসিলিন করে, ব্যথার ওষুধের মধ্যে ন্যাপ্রোক্সেন করতে পারে, যে কোনো ড্রাগই আপনার হাইপার সেন্সিটিভিটি করতে পারে, কিন্তু কিছুটা বেশি করে। এরকম একটা এই ড্রাগ লিস্ট আছে, আমি আপনাদেরকে টেলিগ্রামে পাঠিয়ে দিব, ডেভিডসনে আছে, যে কমনলি যেগুলো অ্যালার্জি করে। তাহলে আপনি ওগুলো অ্যাভয়েড করবেন, যেহেতু পেশেন্ট বলতে পারছেন, আর পেশেন্ট বলতে পারলে ওটা আপনি করবেন। এরপর হচ্ছে ফুড অ্যালার্জি, যে আপনার চিংড়ি মাছ, পটল এই জাতীয় এগুলো খেলে, ডিম, মাছ, অনেকের আছে শুটকি, এগুলো খেলে অ্যালার্জি হয় কিনা, অথবা এমন কোনো খাবার আছে কিনা যেটা খেলে অ্যালার্জি, অনেকে দুধের প্রতি অ্যালার্জি আছে, তাহলে ওগুলো আপনি একটু হাইলাইট করতে হবে, ক্লিয়ার। তারপর হচ্ছে পেশেন্ট আগে কখনো ব্লাড ট্রান্সফিউশন করেছিল কিনা। কেন? পেশেন্ট যদি ব্লাড ট্রান্সফিউশন করে তার HCV হওয়ার রিস্ক বেশি। যদি উল্টোপাল্টা জায়গায় ব্লাড দেয়, ভালো করে ওরা হাইজিন মেনটেন না করে, এগুলো হওয়ার রিস্ক বেশি। অথবা পেশেন্ট রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন করলে তার যেন হেমাটোজেনাস যেই ইনফেকশনগুলো হয় সেগুলো হওয়ার রিস্ক আছে, ঠিক আছে, কথা বুঝাতে পারলাম? ওকে, তাহলে এই জিনিসগুলো আপনাকে একটু জানতে হবে। তাহলে ব্লাড ট্রান্সফিউশনের দুই ধরনের হিস্ট্রি, তার শরীরে হয়তো ব্লাড দিচ্ছে, যেমন একটা পেশেন্ট বারবার ব্লাড নিচ্ছে, তার মানে তার থ্যালাসেমিয়া আছে কিনা, অথবা তার কোনো হেমাটোলজিক্যাল ডিজিজ আছে কিনা, অথবা সে মানুষকে বারবার ব্লাড দিচ্ছে, তাহলে তার অ্যানিমিয়া হওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে। এই বলে আবার আপনারা ব্লাড দিবেন, এই কাজ করবেন না। ব্লাড দিলে ব্লাড কমে যায় না। তবে আইডিয়াল নিয়ম হচ্ছে যারা ফ্রিকোয়েন্টলি ব্লাড দেয় তাদের ফেরিটিন লেভেল চেক করা। আমি আপ টু ডেট আলহামদুলিল্লাহ একটা জার্নাল পড়েছি যে যারা ফ্রিকোয়েন্টলি ব্লাড দেয়, মাশাল্লাহ এটা একটা নোবেল একটা, মানে আমি যেটা বলবো একটা নোবেল একটা, তাদেরকে সেলুট জানাই। হ্যাঁ, তবে আপনাদের উচিত আপনারা একটু অবশ্যই ফেরিটিন টেস্টটা করে আপনাদের আয়রন স্টোরেজটা দেখে নেবেন, কারণ যারা ফ্রিকোয়েন্টলি ব্লাড দেয় তাদের আয়রন স্টোরেজ কমে যায়, যেটা পরবর্তীতে ওনাদের একটা মানে অ্যানিমিয়া করতেও পারে। ফলে ওনাদের একটু, যারা বারবার ব্লাড দেন তারা একটু আয়রন কন্টেনিং খাবার খাবেন, ঠিক আছে? আচ্ছা, কিন্তু ব্লাড দেওয়া বন্ধ করবেন না প্লিজ, হাম্বল রিকোয়েস্ট। এটার কারণে আল্লাহ তাআলা অনেক মানুষকে বাঁচায়। আপনার রক্তের মাধ্যমে আরেকটা প্রাণ আল্লাহ তাআলা বাঁচাচ্ছেন এই উসিলায়, এবং ওই মানুষটার শরীরে ওই আরবিসি যতদিন বাঁচবে আপনি ততদিন সওয়াব পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, এরপর আসেন ইমিউনাইজেশন হিস্ট্রি। ইমিউনাইজেশন হিস্ট্রি মানে ইপিআই। তাহলে আপনাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি ছোটোবেলা থেকে যত টিকাগুলো দেওয়ার দরকার, নিকটস্থ উপজেলা কমপ্লেক্সে গিয়ে কি টিকাগুলো দিয়েছিলেন? তখন রুগী আপনাকে বলবে হ্যাঁ স্যার দিছিলাম নিয়মত, অথবা দিই নাই। দিছে বললে বলবেন হি ওয়াজ ডিউলি ইমিউনাইজড অ্যাকর্ডিং টু ইপিআই শিডিউল, এভাবে বলবেন। আর না দিলে নট ইমিউনাইজড অ্যাডিকুয়েটলি, এভাবে বলবেন। সাথে অবশ্যই স্যাররা এটা বলার পরে এখন যেটা শুনতে বসে থাকে, এটা না বললেই স্যাররা খুশি পাইছি, ওকে মানে ধরার জন্য একটা সুযোগ। সেটা হলো কি কোভিড-19 ভ্যাকসিন অ্যাডিকুয়েটলি দিছে কিনা, 2 ডোজ সহ বলতে হবে, কয়টা ডোজ উনি দিছে, বুস্টার সহ বলবেন। হ্যাঁ, আচ্ছা, এরপর আসেন ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি আপনাদেরকে বললাম, ক্লিয়ার? ওকে, তাহলে আলহামদুলিল্লাহ আমরা এতগুলো গেল। এরপরে আসেন যে আমরা ফ্যামিলি হিস্ট্রিতে আসি। ফ্যামিলি হিস্ট্রি নেওয়ার সময় মনে রাখবেন প্যারেন্টস, যে আপনার বাবা মা কি বেঁচে আছেন? জি স্যার বেঁচে আছে। আপনার বাবা মায়ের কি কোনো বড় ধরনের অসুখ আছে? এটা না স্যার নাই। অনেক রোগীরা এইভাবে বলে। এরপর জিজ্ঞেস করেন বা প্রেশার, ডায়াবেটিস, শ্বাসটান, অ্যাজমা, কিডনির রোগ, হার্টের রোগ, স্ট্রোক এই জাতীয় কোনো অসুখ কি আছে কি? হ্যাঁ স্যার প্রেশারটা আছে স্যার। দেখেন প্রথমে বলছে নাই, তাহলে এটা পেশেন্টের দোষ না। আপনাকে প্রথমে আপনি সবসময় ইউ শুড অ্যাট ফার্স্ট আস্ক ওপেন কোয়েশ্চেন জিজ্ঞেস করুন, না পারলে তখন লিড দেন। এটা থাকলে কি, কারণ পেশেন্টের প্রেশার আছে, পেশেন্টের ডায়াবেটিস আছে, তাহলে আপনার পেশেন্টেরও কি থাকতে পারে, প্রেশার ডায়াবেটিস থাকতে পারে, অর্থাৎ জেনেটিক কোনো প্রিডিসপোজিশন আছে কি না। তারপর আছে স্পাউস, পেশেন্ট যদি ম্যারিড হয়, এখন পেশেন্টের ম্যারিটাল স্ট্যাটাস চেক না করে জিজ্ঞেস করলেন আপনার ওয়াইফের কোনো অসুখ আছে কিনা, তাহলে তো পেশেন্ট বিব্রত বোধ করবে। ফিমেল পেশেন্ট আসলো, এটা তো ফিমেলরা বেশি মাইন্ড করবে আপনি যদি এটা জিজ্ঞেস না করেন। এখানে মানে ফিমেল পেশেন্ট দেখার সময় আপনাকে খুব বেশি মানে অ্যালার্ট থাকতে হবে। আপনি একজন ফিমেল পেশেন্টকে প্রথমেই তার যদি তিনি ম্যারিড না আনম্যারিড জিজ্ঞেস না করে যদি জিজ্ঞেস করেন বাচ্চা কয়টা, এটা তার জন্য খুব মারাত্মক লেভেলের বিব্রতকর। এটা এই কাজ করা যাবে না। তাহলে প্রথমে দেখবেন ওনার বয়স কত,
যদি দেখেন বয়স 8-9 বছর, তাকে কি প্রশ্ন করবেন আপনি যে আপনি কি বিবাহিত না অবিবাহিত? এই প্রশ্নটা করাটাই তো ইলজিক্যাল মানে আমাদের পার্সপেক্টিভে। তাহলে প্রথমে বয়সটা দেখবেন, বয়স 17-18 বছর। এবার এরপর প্রশ্ন করেন আপনি কি বিবাহিত না অবিবাহিত? বিবাহিত। আচ্ছা, ছেলে মেয়ে আছে কি? এইভাবে প্রশ্ন আপনাকে ধাপে ধাপে আপনাকে অ্যাপ্রোচটা করতে হবে। তাহলে তার ওয়াইফের যদি, অথবা ফিমেল পেশেন্ট হলে তার হাজব্যান্ডের যদি কোনো ডিজিজ থাকে, যেই ডিজিজটা আপনার মানে ট্রান্সমিট হতে পারে হাজব্যান্ড টু ওয়াইফে, ঠিক আছে, তাহলে ওই জিনিসগুলো আপনাকে মাথায় থাকে, যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে সকল ডিজিজগুলো আছে, এসটিডিস, হ্যাঁ, এইগুলো আপনাকে একটু সার্চ করতে হবে আছে কি না। কেমন? আচ্ছা, এরপর আসেন সিবলিংস, অর্থাৎ তার ভাই বোনদের কোনো অসুখ আছে কিনা। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, থার্ড ইয়ারে যেটা আমাদের বেশি কনফিউশন হতো, মনে করেন আপনার কাছে পেশেন্ট আসলো, এখন পেশেন্টের সমস্যা হলো, সাপোজ আমি কি বলবো, ধরে নেন পেশেন্টের ডায়াগনোসিস হলো, আমরা ব্রঙ্কিকটাসিস বলি, ব্রঙ্কিকটাসিস, ঠিক আছে। এখন আপনি কি করবেন, পেশেন্টের ডায়াগনোসিস ব্রঙ্কিকটাসিস মনে করেন, ধরেন কোনো একটা ডিসচার্জ কাগজ আগেই লেখা আপনার কাছে আসার আগেই। এখন আপনি রুগীকে কি এটা জিজ্ঞেস করবেন যে আপনার বাবার কি ব্রঙ্কিকটাসিস এই রোগটা আছে? না, প্রশ্নটা এভাবে হবে না। মনে রাখবেন, আপনার পেশেন্টের যে অসুখ, ওই অসুখটাই তার বাবার থাকতে হবে এমন না। এখানে এই কারণে স্যাররা কী লিখছে এই নোটটাতে, এনি মেজর ডিজিজ, হয়তো পেশেন্টের যে রোগ আছে সেটা থাকতে পারে, অথবা অন্য কোনো অসুখ থাকতে পারে। যেমন ম্যাকলিউডে কথাটা লেখা আছে যে বাবা মায়ের একটা অটোইমিউন ডিজিজ আছে, ধরে নেন যে তার এই হাইপোথাইরয়েডিজম আছে, অটোইমিউন, হ্যাঁ, হাশিমোটোস থাইরয়েডিজম আছে, হাইপোথাইরয়েডিজম আছে, ওকে, তার পেশেন্টের মায়ের। এখন আপনার রোগীর হয়তো হাইপোথাইরয়েডিজম নাই, কিন্তু তার অন্য একটা অটোইমিউন ডিজিজ থাকতে পারে, তার হয়তো টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস আছে, এরকমও হতে পারে, ম্যাকলিউডে এটা সরাসরি বলা আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা মাথায় রাখবেন যে আপনার বাবা মার কোনো মেজর কোনো বড় ধরনের অসুখ আছে কি না। অথবা এর পরের প্রশ্ন হবে, আচ্ছা আপনার যে অসুখ, আপনার যে অসুবিধা, এই অসুখটাকে আপনার বাবা মায়ের অথবা আপনার আপন ভাই বোন এদের কারো আছে কি? এটা তাহলে একটা হচ্ছে রোগীর যে অসুখ, সেই অসুখটা তার পরিবারের কারো আছে কিনা, অথবা অন্য যে কোনো বড় ধরনের অসুখ আছে কিনা। আর ওয়াইফের ক্ষেত্রে মেনলি হচ্ছে ওই যে এসটিডিস জাতীয় অসুখগুলো আছে কিনা, হ্যাঁ, যেমন ভেজানাল ক্যান্ডিডিয়াসিস মানে ইচিং জাতীয়, এই যেগুলো হাজব্যান্ড থেকে ওয়াইফে ছড়াতে পারে, অথবা ধরে নেন হাজব্যান্ডের ক্রনিক হ্যাপাটাইটিস ইনফেকশন আছে, তাহলে অনেক ইম্পর্টেন্ট না তার ওয়াইফেরও একটা HbA1c টেস্ট করে নেওয়া, নাহলে হাজব্যান্ড থেকে ওয়াইফে যাবে, ওয়াইফ থেকে বাচ্চাতে যাবে, আর যেটা ভার্টিক্যাল ট্রান্সমিট হয়ে মা থেকে বাচ্চাতে হেপাটাইটিস ভাইরাস যদি ভার্টিক্যালি যায়, ওই বাচ্চার ক্রনিক লিভার ডিজিজ অতি অল্প বয়সে হবে। তাহলে দেখেন আপনার একটা অ্যাপ্রোচ যে কার ক্ষেত্রে আমি কী চেক করব, তাহলে আপনাকে অবশ্যই যেই ইয়াং পেশেন্টের ক্রনিক হ্যাপাটাইটিস বি পজিটিভ, ক্রনিক হ্যাপাটাইটিস ইনফেকশন আছে, হ্যাপাটাইটিস বি ইনফেকশন, আপনার অবশ্যই পেশেন্টকে বুঝিয়ে কাউন্সেলিং করে যে আপনার ওয়াইফেরও বাবা অবশ্যই এই টেস্টটা একটু করে নেবেন। কেন? কারণ এটা আপনার থেকে আপনার ওয়াইফে ছড়াতে পারে, আপনার ওয়াইফ থেকে আপনার বাচ্চাতে ছড়াতে পারে, এবং বাচ্চার বড় ধরনের লিভারের অসুখ হবে। তাহলে অল্প কিছু টাকা খরচ করে নিজের পরিবারকে বাঁচান ইনশাল্লাহ। তাহলে এই কাউন্সেলিংটা করে দিলে সে করবে। আর যদি এটা কথাগুলো না বলেন, 15 সেকেন্ড খরচ না করে, তাহলে একটা বাচ্চার, আল্লাহ না করুক, ভবিষ্যৎ একটা বাচ্চার ক্রনিক লিভার ডিজিজের রিস্ক বেড়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমরা আসলে একটু চিন্তা করা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসেন যে সাপোজ আপনার পেশেন্টের থ্যালাসেমিয়া মেজর, ঠিক আছে, থ্যালাসেমিয়া মেজর, এখন উনি ম্যারিড, আচ্ছা, এখন ওনাদের বাচ্চা নেওয়ার ক্ষেত্রে তাহলে আবার তার বাচ্চাদের একটা থ্যালাসেমিয়া হওয়ার রিস্ক আছে না? তাহলে এই ব্যাপারে আপনার হাজব্যান্ড ওয়াইফ দুজনকে একটু কাউন্সেলিং করা, যে ওনাদের ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আপনাকে একটু বুঝাইতে হবে যে আপনাদের বাচ্চাতে এটা হওয়ার একটা সম্ভাবনা আছে, অথবা তার ভাই বোনদের কারো থ্যালাসেমিয়া আছে কিনা, থাকলে আপনি বুঝবেন আচ্ছা এটা থ্যালাসেমিয়া হতে পারে, কারণ তার, হ্যাঁ, আপনার ভাই বোন কারো কি এরকম রক্তের সমস্যা আছে আমরা পাই, হ্যাঁ, রুগীরাই বলে দেয়, ওরা অভ্যস্ত তো ব্লাড ট্রান্সফিউশন দিতে যে স্যার, হ্যাঁ, আমার ওই অন্য 2 বাচ্চার মধ্যে আরেকজনেরা আছে এরকম রক্তের সমস্যা, ওকেও রক্ত দিতে হয়, এইভাবে ফ্যামিলি হিস্ট্রিগুলো দেয়। তাহলে এই যে সিবলিংস হিস্ট্রিটা আপনাকে জানতে হবে। তারপর অফস্প্রিং, ছেলে মেয়েরও কোনো অসুখ বিসুখ আছে কিনা মেজর, এগুলো আপনাকে জানতে হবে। ক্লিয়ার? তাহলে এটা হলো আমাদের ফ্যামিলি হিস্ট্রি গেল। তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাকুক ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ তাআলা আগামী ক্লাসে পার্সোনাল হিস্ট্রি, সোশিও ইকোনমিক হিস্ট্রি এগুলো নিয়ে একটু কথা বলে, এটা আলহামদুলিল্লাহ আমাদের শেষ। এরপর আমরা ওই ম্যাকলিওডের যে হিস্ট্রি রেকিংয়ের বইটা থেকে আমরা আপনাদেরকে এই যে দাগানো লাইনগুলো আমরা এগুলো একটু মার্চ করবো ইনশাল্লাহ।